আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে আমাদের এই অনলাইন ওয়েবিনার প্রোগ্রামটিতে জয়েন করার জন্য। আমি ইন্টারেক্টিভ প্লেয়ার্স অপারেশনস এবং বিজনেস ডেভেলপমেন্ট টিম থেকে হাসনাইন আছি আপনাদের সাথে আজকের এই ওয়েবিনারে হোস্ট হিসেবে। সো আমরা সকলে জানি আজকে আমাদের ওয়েবিনারের টপিক হচ্ছে ফ্রি ওয়েবিনার অন সার্ভারলেস ডেভঅপস উইথ এডব্লিউএস ল্যামডা এন্ড গিটহাব অ্যাকশনস। তো আজকে আমাদের এই ওয়েবিনারের টপিকটা যেহেতু আপনারা সকলে জানেন ডেভঅপস সেন্ট্রিক, এবং আজকে আমাদের এই ওয়েবিনারে আমাদের আজকের ইনস্ট্রাক্টর হিসেবে আছেন নাইমান মুবাশির ভাই, যিনি আমাদের সাথে আমাদের অনগোয়িং প্রিভিয়াস ব্যাচ এবং আপকামিং যে ডেভঅপস ক্যারিয়ার পাথ ব্যাচ রয়েছে সেটাতে তিনি সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবে আছেন এবং পাশাপাশি তিনি ব্যাচ কোঅর্ডিনেটর হিসেবে আছেন। সো আমরা এক্সপেক্ট করছি আজকে আপনাদের এই আজকের ওয়েবিনারের পরে আপনারা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন যে আমাদের সার্ভারলেস ডেভঅপস এর যে বিষয়টা সে সম্পর্কে। এবং আমরা আজকে ওয়েবিনারটা যেভাবে সাজিয়েছি সেটা হচ্ছে শুরুতে আমরা নাইয়ান ভাইকে ফ্লোর দিয়ে দিব এবং তারপরে তিনি আজকের ওয়েবিনারের যে টপিক গুলো আছে সেটা তিনি কভার করবেন। আমরা আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে ওয়েবিনার চলাকালীন সময় চ্যাট বক্সে আমরা ক্ষেত্র বিশেষে আপনাদের আহ, আপনার প্রশ্ন ড্রপ করতে পারেন, চ্যাট বক্স অন থাকবে। এবং আমরা শেষের দিকে একটা ছোট করে আমরা কিউএনএ সেশন রাখবো পুরো ওয়েবিনারটা শেষ হয়ে যাওয়ার পর। তো তখন আপনারা চাইলে চ্যাট বক্সেও পাশাপাশি মাইক আনমিউট করে হচ্ছে আমাদের ইনস্ট্রাক্টরের সাথে আপনারা কমিউনিকেশন করতে পারেন। কোশ্চেন আনসারের পর্বটা আমরা সেখানে সেরে ফেলবো। সো আমরা দেরি না করে সরাসরি আজকে ওয়েবিনার পর্বে চলে যাই। আমি নাইন মুগশির ভাইকে ফ্লোর দিতে চাচ্ছি। ভাই শুনতে পাচ্ছেন আমাকে? আম, জি, শুনতে পাচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম। আমরা তাহলে আমাদের সেশনটা শুরু করে দিই। জি ভাই, আমরা শুরু করতে পারি। ওকে। সো অ্যাকচুয়ালি আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে ডেভঅপসে আমরা এডব্লিউএস ল্যাম্বডা এন্ড গিট অ্যাকশন দিয়ে কিভাবে আমাদের পাইপলাইনটাকে আরেকটু স্ট্রিমলাইন করতে পারি, অথবা আমাদের ডেপ্লয়মেন্টটাকে আরো কতটা সিমলেস করতে পারি। অ্যাট দ্য সেম টাইম অ্যাকচুয়ালি লাইক আমাদের যে কোনো টুলের ক্ষেত্রে আসলে কিছু পিটফলস থাকে। সো আমরা একদম আমাদের লাস্টের যে সেকশনটা সেখানে হচ্ছে এটা নিয়েও একটু ডিসকাস করবো যে অ্যাকচুয়ালি লাইক আমরা তো এডব্লিউএস ল্যাম্বডা অ্যান্ড গিটহাব অ্যাকশনের ব্যাপারে জানবো, বাট সেটাই কি অ্যাকচুয়ালি সুইস আর্মি নাইফ হিসেবে আমরা সব জায়গায় ইউজ করতে পারবো, অর ইউজ করার ক্ষেত্রে আমাদের কিছু বিষয় মাথায় রেখে তারপরে কাজ করতে হবে। সো আমাদের আজকের যে টপিকগুলো সেই টপিকগুলো আমরা যেটা কভার করব সেটা হচ্ছে যে আমরা এডব্লিউএস অ্যাকচুয়ালি অনেক টাইপের কম্পিউটেশন সার্ভিস প্রোভাইড করে থাকে। অ্যান্ড কম্পিউটেশন সার্ভিস বলতে আমরা যেটা বুঝাচ্ছি যে এরকম কোন একটা সার্ভিস যেখানে আপনি আপনার যে পার্টিকুলার কোন একটা অ্যাপ্লিকেশন হতে পারে অথবা মাল্টিপল অ্যাপ্লিকেশন হতে পারে সেটাকে আপনি রান করছেন। সো আমরা আসলে এই এডব্লিউএস এর যে কম্পিটিশন সার্ভিসগুলো প্রোভাইড করে সেগুলোর ব্যাপারে জানবো। অ্যান্ড দেন আমরা আসবো যে আসলে এই বাকি যে কম্পিটিশন সার্ভিস আছে সেখান থেকে ল্যামডাটা আসলে ডিফারেন্ট কিভাবে, ল্যামডার কোর ক্যারেক্টারিস্টিক্স গুলো কি, অর্থাৎ ল্যামডা আসলে কিভাবে কাজ করে, অথবা ল্যামডার কিছু লিমিটেশনস আছে ফাংশনালিটির ক্ষেত্রে। তো এই জিনিসগুলো কি আমরা এটার ব্যাপারে জানবো। তারপরে আমরা আসবো যে গিটহাব অ্যাকশনের যে কোর কনসেপ্ট, অর্থাৎ গিটহাব অ্যাকশনের কি বেশ কিছু কম্পোনেন্টস আছে, তো সেই বিষয়গুলো হচ্ছে আমরা ডিসকাস করব। আফটার দ্যাট আমরা দেখব যে আমার যদি এডব্লিউএস ল্যামডাতে একটা লাইক নর্মাল অ্যাপ্লিকেশন আমি যদি ডিপ্লয়, নট নেসেসারিলি অ্যাপ্লিকেশন, অ্যাকচুয়ালি কি ল্যামডার মধ্যে আমরা আসলে ফাংশন ডিপ্লয় করি। সো আমরা কোনো একটা ফাংশন যদি ডিপ্লয় করতে যাই, মানে একটা এপিআই, সো আমরা যদি সেটা ডিপ্লয় করতে যাই সেটার জন্য আমাদের গিটহাব অ্যাকশনে কি ধরনের কনফিগারেশন করা লাগবে, ল্যামডাতে কি ধরনের কনফিগারেশন করা লাগবে, অথবা এডব্লিউএস আমাদের কি ধরনের কনফিগারেশন করা লাগবে। অ্যান্ড ফাইনালি আমরা অ্যাকচুয়ালি এই টোটাল জিনিসটাকে লাইভ দেখবো, কোনো একটা চেঞ্জেস করার পরে দেখবো যে আসলে চেঞ্জেসটা ঠিক মতো যাচ্ছে কিনা। অ্যান্ড দেন আমরা ডিসকাস করব কি ধরনের পিটফলস আছে। অ্যান্ড তারপরে আমরা হচ্ছে কিউএনএ তে আসবো। সো ফার্স্টলি আমরা আসি যে এডব্লিউএস এর কম্পিউটেশন সার্ভিসগুলো কি। সো এখানে আমরা বেশ কিছু নাম দেখতে পাচ্ছি, অ্যান্ড প্রবাবলি আমাদের অনেকেই হচ্ছে এটার সাথে পরিচিত যে ইসি2। এটা হচ্ছে একদম মোস্ট কমনলি ইউজড একটা এডব্লিউএস এর কম্পিউটেশন সার্ভিস। অ্যান্ড এগেইন আরেকবার আমরা রিমাইন্ড করে দিই যে আসলে কম্পিউটেশন সার্ভিস বলতে কি বোঝানো হচ্ছে, যেই জায়গাটাতে আমরা আমাদের পার্টিকুলার কোনো একটা অ্যাপ্লিকেশন অথবা প্রোগ্রামকে রান করছি। নট নেসেসারিলি এটা সবসময় যে ওয়েব অ্যাপ্লিকেশন হতে হবে এরকম না, যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন অথবা প্রোগ্রাম আমি যেই জায়গাটাতে রান করছি সেটি হচ্ছে কম্পিউটেশন রিসোর্স। তো এখানে হচ্ছে আমাদের ইসি2 আছে, ইলাস্টিক বিনস্টক আছে, লাইট সেল আছে। লাইট সেলটা হচ্ছে কোয়াইট রিসেন্ট একটা সার্ভিস। তারপরে হচ্ছে ইসিএস আছে, ইকেএস আছে, ল্যামডা, ফার্গেট অ্যান্ড অ্যাম্পলিফাই।
সো এই জায়গাটাতে হচ্ছে আমাদের একটু কনফিউশন তৈরি হতে পারে, লাইক এখানে এতগুলো সার্ভিস এন্ড কোন সার্ভিসগুলো আসলে কি কাজ করে। তো আমরা যদি জাস্ট একটু ব্রিফ একটা ওভারভিউতে আসি যে আসলে কোন সার্ভিসটা, আই মিন কোন টাইপের সার্ভিস আসলে কোন সময় আমাদের ইউজ করতে হয়। EC2টা হচ্ছে নর্মালি আমাদের যে কোনো একটা ভিএম থাকতে পারে, আমাদের একটা হোস্ট মেশিন, লাইক এখানে যদি ভিএম এর ব্যাপারে কারো কিছু কনফিউশন থেকে থাকে, আমাদের নর্মাল যে হোস্ট মেশিনটা থাকে একটা ভিএম অ্যাকচুয়ালি অনেকটা সেটার মতোই কাজ করে। অ্যান্ড এই জায়গায় আমরা একটা ইনফরমেশন একটু দিয়ে রাখি, সেটা হচ্ছে ইন মোস্ট কেসেস আমাদের যে সার্ভারগুলো রান করে ক্লাউডে, এই সার্ভারগুলো অ্যাকচুয়ালি লাইক অ্যারাউন্ড 70 to 80% হচ্ছে উবুন্টু, নট নেসেসারিলি উবুন্টু, অ্যাকচুয়ালি লিনাক্স সার্ভার রান করে। তো যেই কারণে যখন আমরা আসলে বিভিন্ন সার্ভার নিয়ে কথা বলি, আমরা বাই ডিফল্ট ধরে নিই যে এটা হচ্ছে লিনাক্স বেসড কোন একটা ডিস্ট্রিবিউশন এখানে রান করছে অপারেটিং সিস্টেম হিসেবে। সো EC2 এর ক্ষেত্রে যেটা বলছিলাম যে এটা অ্যাকচুয়ালি আপনাকে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট, ভার্চুয়াল মেশিন প্রোভাইড করছে, যেটার মধ্যে আপনি আপনার মতো করে কনফিগার করে নিতে পারবেন যেই ধরনের ডিপেন্ডেন্সি আছে, প্যাকেজেস আছে, সফটওয়্যার আছে, কোনো ধরনের যদি ল্যাঙ্গুয়েজ অর ফ্রেমওয়ার্ক থাকে, এই সবগুলো জিনিস আপনি কনফিগার করে নিতে পারছেন। অ্যান্ড এই টোটাল জিনিসটা আপনার মানে ফুল ফ্রিডম থাকছে, আপনি যদি চান তাহলে নেটওয়ার্কও কনফিগার করতে পারেন, ফায়ারওয়াল সেট আপ করতে পারেন, এভরিথিং। সো এটা অনেকটা আমাদের নর্মাল যে অন প্রেমিস সার্ভার থাকে অথবা আমাদের যে হোস্ট মেশিন আছে অনেকটা এটার মতো বিহেভ করে। তো আমরা এখানে আমাদের হোস্ট মেশিনে যা করতে পারি সেম কাজ EC2 তে করতে পারবো। ইলাস্টিক বিনস্টকের জায়গায় আমরা এখানে একটা জিনিস মেনশন করেছি যে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। সো এই কথাটা দিয়ে আমরা আসলে বুঝতে পারছি এই জায়গাটাতে আপনার লাইক আপনাকে অ্যাকচুয়ালি একটা প্ল্যাটফর্ম দিচ্ছে। সো প্ল্যাটফর্মটা আসলে কি টাইপের প্ল্যাটফর্ম দিচ্ছে, লেটস সে আপনি নেক্সট জেএস রান দিবেন, আর নেক্সট জেএস এর কোনো একটা এনভায়রনমেন্ট লাগবে বা আপনি রিঅ্যাক্টের একটা অ্যাপ্লিকেশন রান দিবেন। তো এই জায়গাটাতে আপনাকে শুধুমাত্র ইলাস্টিক বিনস্টকে এটা মেনশন করে দিতে হবে যে আপনি পার্টিকুলারলি কোন অ্যাপ্লিকেশন, আই মিন কোন ফ্রেমওয়ার্কটি ইউজ করতে যাচ্ছেন, কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করতে চাচ্ছেন, ওইটার ভার্সন কত, থিংস লাইক দ্যাট। এই জিনিসগুলো আপনাকে মেনশন করে দিতে হচ্ছে। মেনশন করার পর আপনি জাস্ট আপনার কোডের ফাইলটাকে আপলোড করে দিচ্ছেন। এখানে আপনাকে বলে দিতে হবে না আপনার সার্ভার কতটুকু হবে, সেই সার্ভারের মধ্যে র্যাম কিরকম থাকবে অথবা সিপিইউ কিরকম থাকবে। সো আমরা কিন্তু এই দুইটার মধ্যে একটা ডিফারেন্স পেয়ে গেলাম। EC2 এর মধ্যে হচ্ছে আমাদের এই জিনিসটাও মেনশন করা লাগে যে কম্পিউটেশন পাওয়ার কিরকম হবে, তারপরে এখানে আমাদের স্টোরেজ কিরকম থাকবে। লাইট সেলের মধ্যে আমরা যদি অনেকে লাইক রিসেন্ট টাইমসে হোস্টিং এর ভিপিএস অনেকেই ইউজ করছে, তো হোস্টিং এর ভিপিএস টার ব্যাপারে যদি আমাদের আইডিয়া থাকে, লাইট সেলটা হচ্ছে অনেকটা এই টাইপের একটা সার্ভিস। অর্থাৎ এটা আপনাকে একটা লাইক বেয়ার মিনিমাম ভিপিএস দিচ্ছে, যেটার মধ্যে আপনাকে কনফিগারেশন করার জন্য খুব বেশি হ্যাসেল নিতে হবে না। ম্যাক্সিমাম জিনিস এডব্লিউএস নিজে ম্যানেজ করে দিচ্ছে, আপনি শুধুমাত্র একটা ভিপিএস পাচ্ছেন যেখানে আপনার পছন্দ মতো অ্যাপ্লিকেশন ইনস্টল করে তারপরে সেটাকে কনফিগার করে রান করতে পারবেন। সো ডেফিনেটলি লাইট সেলের মধ্যে আমাদের EC2 এর থেকে একটু ফ্রিডম কম থাকছে। ইসিএস এন্ড ইকেএস এর ব্যাপারে যদি বলতে চাই তাহলে আসলে তখন কন্টেনারের একটা ব্যাপার চলে আসে। তো আমরা আসলে মানে কন্টেনার বিষয়টা কি এটা নিয়ে খুব বেশি ইন ডিটেল আলোচনায় যাব না। বেসিক্যালি কন্টেনার হচ্ছে আপনার একটা পোর্টেবল রান টাইম এনভায়রনমেন্ট, যেটাকে আমরা যে কোনো লাইক যে কোনো সার্ভারে রান করতে পারি অথবা যে কোনো ইনস্ট্যান্সের মধ্যে রান করতে পারি। তো এটা আমি লাইক আমার যদি উবুন্টু মেশিনের মধ্যে আমি একটা ডকার বিল্ড করি, ইমেজ বিল্ড করি, অর্থাৎ একটা কন্টেনার বানালাম। সো সেই জিনিসটাকে আমি যদি ইমেজ হিসাবে পুশ করে দিই, পরবর্তীতে এটা উইন্ডোজেও রান করা যাবে, তারপরে এটা হচ্ছে ম্যাকেও রান করা যাবে। সো অ্যাকচুয়ালি আমরা যখন পোর্টেবল রান টাইম এনভায়রনমেন্ট বলি, বিষয়টা আসলে এরকম যে এটা যে কোনো জায়গায় রান করা যায়। তো এই ডকার অথবা কন্টেনার গুলাকে রান করার জন্য অ্যামাজন হচ্ছে দুইটা সার্ভিস প্রোভাইড করে। একটা হচ্ছে ইসিএস, যেখানে আপনি সরাসরি কন্টেনার রান করতে পারবেন। আরেকটা হচ্ছে ইকেএস, যেখানে আপনি কুবারনেটিস এর থ্রুতে কন্টেনার গুলাকে অর্কেস্ট্রেট করতে পারবেন। সো কুবারনেটিস অ্যাকচুয়ালি আরেকটা ভাস্ট টপিক। সো এই জায়গাটাতে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ওয়েবিনার স্কোপের বাইরে, সো আমরা ওইখানে আর মানে বেশি লেন্দি করব না। ল্যামডার ব্যাপারটাতে আমরা একটু পরে আসছি। এখানে তো দেখতেই পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি সার্ভারলেস বলা, বাট এটা অ্যাকচুয়ালি সার্ভারলেস বলতে কি বোঝানো হচ্ছে এই জিনিসগুলোতে আমরা একটু পরে আসছি। ফারগেট হচ্ছে আমাদের
একটা সার্ভারলেস মেকানিজম। সো বেসিক্যালি এডব্লিউএস আপনাকে দুইটা ওয়ে দিচ্ছে সার্ভারলেস এর। একটা হচ্ছে আপনি সার্ভারলেস ফাংশন রান করতে পারবেন, আর একটা হচ্ছে সার্ভারলেস ইঞ্জিনের মধ্যে কন্টেনার রান করতে পারবেন। সো আমাদের যদি কোনো কন্টেনারাইজড অ্যাপ্লিকেশন থাকে, আমরা চাইলে সেটা ফারগেটের থ্রুতে রান করতে পারি। এই জায়গায় একটা কোশ্চেন থাকতে পারে যে আমার যদি কোনো একটা কন্টেনার থাকে, সেটা আমি ল্যামডাতে রান করতে পারবো কিনা। ওয়েল, অ্যাকচুয়ালি ল্যামডাতেও আমরা রান করতে পারি, বাট ফারগেটের মধ্যে যদি আমাদের মাল্টিপল কন্টেনার থাকে এবং সেই কন্টেনার যদি অর্কেস্ট্রেটের কোনো ব্যাপার থাকে, অথবা মাল্টিপল কন্টেনার আমাদের ম্যানেজ করা লাগে, বাট আমি কোনো সেটার জন্য সার্ভার নিতে চাচ্ছি না, ইন দোজ কাইন্ড অফ সিনারিও আমাদের হচ্ছে ফারগেটটা ফার মোর ইফেক্টিভ। আর অ্যাম্পলিফাই হচ্ছে কিছুটা আমাদের যে এটাকে কি বলবো, অ্যাম্পলিফাইটা লাইক এগেন আমরা যদি হোস্টিং এর সাথে একটু রিলেট করি, হোস্টিং এর মধ্যে আমরা যখন কোনো একটা ওয়ার্ডপ্রেস নিয়ে যারা কাজ করি, আমাদের এটার ব্যাপারে আইডিয়া থাকতে পারে। ওয়ার্ডপ্রেসে কোনো একটা অ্যাপ্লিকেশন আমি যদি হোস্টিং এর মধ্যে রান করতে যাই, তখন আমরা হচ্ছে ইজিলি জাস্ট আমার ওই টোটাল ফাইলটাকে জিপ করে দিয়ে দিতে পারি, অ্যান্ড দেওয়ার পরে আদার কিছু কনফিগার করার পরে যদি আমি ডিপ্লয় করতে চাই, তাহলে অ্যাকচুয়ালি আমার অ্যাপ্লিকেশনটা ডিপ্লয় হয়ে যায়। সো অ্যাম্পলিফাই কিছুটা এরকম। এইটার মধ্যে আমার আসলে আলাদা তেমন কোনো কিছু মেনশন করে দেওয়া লাগে না, সার্ভার সেট আপ করা লাগে না। আমি এটার মধ্যে আমার জাস্ট যে ফাইলটা আছে, এটার রিলেটেড যে কনফিগারেশন, সেগুলা জাস্ট আপ করে দিচ্ছি, করার পরে আমি রান করে দিতে পারছি, আমার অ্যাপ্লিকেশন ডিপ্লয় হয়ে যাচ্ছে। সো স্বাভাবিকভাবে একটা কোশ্চেন চলে আসে যে এত টাইপের সার্ভিস আছে, তো এই সার্ভিসগুলোর মধ্যে মানে অ্যাকচুয়াল বেনিফিটটা কি? তো এই জায়গাটাতে অথবা আমাদের আসলে কোনটা ইউজ করা উচিত, এই জায়গাটাতে আমাদের মেনলি যেটা মাথায় রাখতে হবে, প্রথম বিষয় হচ্ছে আমি অ্যাকচুয়ালি আমার যে অ্যাপ্লিকেশনটাকে রান করতে চাচ্ছি, সেই অ্যাপ্লিকেশনটা মানে অ্যাপ্লিকেশনটার স্কোপ কিরকম, স্কোপ বলতে এটার ইউসেজটা কিরকম হবে, তারপরে এটার কি ধরনের আমার স্কেলেবিলিটি করা লাগবে, অর্থাৎ কতটুকু স্কেল আপ করা লাগতে পারে, কতটুকু স্কেল ডাউন করা লাগতে পারে। দেন হচ্ছে আমার এখানে অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনটা কন্টেনারাইজড হবে কি হবে না। অলসো প্রাইসিং এর একটা ব্যাপার থাকে, যে আমার কারেন্ট অথবা লাইক আফটার 6 মান্থস 1 ইয়ার পরে আমার যে লোডটা পড়বে অ্যাপ্লিকেশনের উপরে, সেই লোড হ্যান্ডেল করার জন্য আমি যদি সার্ভার লাইক ইনফ্রাস্ট্রাকচার যদি রেখে আমার ডিজাইনটা করি, অর্থাৎ আমার সার্ভারলেস না, অ্যাকচুয়ালি আমি উইথ সার্ভার যদি ডিজাইনটা করি, তাহলে আমার কস্ট কিরকম আসে। আর আমি যদি টোটালি সার্ভারলেসে চলে যাই, তাহলে আমার কস্ট কিরকম আসে। অলসো আমার কোড বেস অথবা আমার প্রজেক্টে অ্যাকচুয়ালি সার্ভারলেস আর্কিটেকচারকে সাপোর্ট করে কিনা। তো এই সবগুলা জিনিস অথবা এই সবগুলা ফ্যাক্টর আমাদেরকে মাথায় রেখে চিন্তা করতে হবে যে আমি আসলে কোন টাইপের ইনফ্রাস্ট্রাকচার অথবা কোন টাইপের সার্ভিস দিয়ে আমার অ্যাপ্লিকেশনটাকে রান করব অথবা ডিপ্লয় করব। তো আমরা টোটাল যেই কম্পিটিশন সার্ভিসগুলো নিয়ে কথা বলেছি, সেগুলোকে যদি আমরা একটু ক্যাটাগরিজ করতে চাই, তাহলে আসলে ক্যাটাগরিগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। মেনলি যখন আমরা বলি ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, এটার মানে হচ্ছে আপনাকে বেসিক্যালি একটা সার্ভার দিয়ে দিচ্ছে, ওই সার্ভারটার মধ্যে আপনি কনফিগার করতে পারবেন আপনার যেই ধরনের, লাইক আপনি যদি ইউজার বানাতে চান আপনি সেটাও কনফিগার করতে পারবেন। আপনি পার্টিকুলার কোনো একটা ভার্সনের যদি ডিপেন্ডেন্সি অথবা সফটওয়্যার ইনস্টল করতে চান, এই জিনিসগুলো আপনি করতে পারবেন, আপনার কাছে একটা ফ্রিডম আছে। যখন আমরা প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস চলে যাচ্ছি, তখন এই ফ্রিডমটা একটু কমে যাচ্ছে। আপনি জাস্ট পার্টিকুলার কিছু ভার্সন বলে দিচ্ছেন যে আমি কোন ল্যাঙ্গুয়েজটি ইউজ করতে যাচ্ছি, ওই ল্যাঙ্গুয়েজের ভার্সন কত, আমার এই ল্যাঙ্গুয়েজের জন্য উপরে বেস করে যে অ্যাপ্লিকেশনটা আছে, সেই অ্যাপ্লিকেশনটা রান হওয়ার জন্য আমার কি ধরনের অ্যাপ্লিকেশন লেভেলের ডিপেন্ডেন্সি আছে, ওইগুলোর ভার্সন কত, জাস্ট আমি এই জিনিসগুলো বলে দিচ্ছি। কন্টেনার অ্যাজ এ সার্ভিস এই জিনিসটাতে অ্যাকচুয়ালি টোটাল বিষয়টাই হচ্ছে আমার টোটাল অ্যাপ্লিকেশনটা কন্টেনারাইজড। সো এখন আমি এই কন্টেনারাইজড অ্যাপ্লিকেশনগুলোকে কোন জায়গায় রান করতে পারি। আর লাস্টলি হচ্ছে ফাংশন অ্যাজ এ সার্ভিস। সো ল্যামডার ক্ষেত্রে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ল্যামডায় এখানে একটা বিষয় বলে রাখি, যে ল্যামডায় আমি যদি চাই তাহলে কমপ্লিট একটা ওয়েব অ্যাপ্লিকেশনের ব্যাক এন্ড রান করতে পারবো কিনা, ডেফিনেটলি করা যাবে, বাট সেটার জন্য আমার মানে টোটাল যে কোড বেসটা আছে, সেই কোড বেসটাকে প্রপার ওয়েতে স্ট্রাকচার্ড হওয়া লাগবে। বিকজ ল্যামডার কোর যে ফোকাসটা, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ফাংশনকে রান করা। সেই জন্য আমরা যদি চিন্তা করি যে ফাংশন অ্যাজ এ সার্ভিস, সেটা হচ্ছে ল্যামডা। অ্যান্ড ল্যামডার অ্যাকচুয়ালি মানে আমরা যদি এখন একটু ডিস্টিংশন করতে চাই যে বাকি সার্ভিসগুলোর থেকে ল্যামডার মানে ডিফারেন্সটা কি, অথবা কোন জায়গাটাতে এটা বাকিগুলোর থেকে আলাদা। সো প্রথম বিষয় হচ্ছে আপনার এই জায়গাটাতে টোটালি কোনো সার্ভার ম্যানেজমেন্ট করা লাগছে না, অ্যান্ড দেন এগেন আরো বেশ কিছু সার্ভিস আছে যেগুলোর মধ্যে আমাদের সার্ভার ম্যানেজমেন্ট লাগে না।
সো বাট স্টিল এখানে একটা বিষয় বলে রাখি যে এডাব্লিউএস এ আমরা শুরুতেই বলে নিয়েছিলাম যে এডাব্লিউএস এ সার্ভারলেস হচ্ছে, ফারগেট হচ্ছে এন্ড ল্যামডা হচ্ছে। সো সার্ভার লাগে না বলতে আমাদের টোটালি কোনো ধরনের কম্পিউটেশন রিসোর্স কতটুকু রান করবে, লাইক আমার র্যাম কতটুকু লাগবে, আমার সিপিইউ কতটুকু লাগবে, এই টোটাল জিনিসগুলো আমাদেরকে মেনশন করে দিতে হচ্ছে না ল্যামডাতে। আমরা শুধুমাত্র একটা ফাংশনকে আপলোড করে দিচ্ছি অ্যান্ড দেন সেটা হচ্ছে তার লাইক যতগুলো রিকোয়েস্ট আসছে অথবা তার লোডের উপরে বেস করে সে রান করছে। সেই জায়গাটাতে আমাদের টোটালি কোনো ধরনের সার্ভার ম্যানেজমেন্ট করা লাগছে না। ওএস এর ভার্সন কত হবে এন্ড থিংস লাইক দ্যাট, এই টোটাল জিনিসটা আমাদের করা লাগছে না। বিলিং মডেল হুইচ ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সো বিলিং মডেলের ক্ষেত্রে আমরা এখানে একটা জিনিস বলেছি, পার রিকোয়েস্ট এন্ড ডিউরেশন। সো এখানে দুইটা বিষয়। প্রথম বিষয় হচ্ছে আমার একটা পার্টিকুলার ফাংশনে কতগুলো রিকোয়েস্ট আসছে। সো আমার যদি এখানে শুধুমাত্র 10টা রিকোয়েস্ট আসে তাহলে সেই 10টা রিকোয়েস্টের জন্য আমাকে বিল করবে। আমার যদি 20টা রিকোয়েস্ট আসে তাহলে 20টা রিকোয়েস্টের জন্য বিল করবে। দ্যাট মিনস আমার শুধুমাত্র যতটুকু মানে যতগুলা কল হচ্ছে, এপিআই কল হচ্ছে, জাস্ট সেটার জন্য আমার বিলটা আসবে। আরেকটা বিষয় হচ্ছে এক একটা এপিআই কল কত সময় পর্যন্ত লাস্ট করছে। অর্থাৎ নর্মালি আমরা কি দেখি, কোন একটা কলকে যখন আমরা ইনভোক করি দেন আমরা যদি ইন্সপেক্টর মধ্যে দেখি তাহলে আমরা কিন্তু দেখতে পাই যে অ্যাকচুয়ালি এপিআই কলটা আসতে আমার কতটুকু সময় লেগেছে। নর্মালি এটা হচ্ছে মিলি সেকেন্ডের মধ্যে চলে আসে, বাট কিছু সময় আমাদের লাইক রেয়ার কেস, বাট অনেক সময় থাকে যে আমাদের কোনো একটা ফাংশন থাকতে পারে অথবা এপিআই থাকতে পারে যে এপিআইটা একটু লং রানিং, লাইক এটা হতে পারে যে 1 সেকেন্ড 2 সেকেন্ড অর্থাৎ ফিউ সেকেন্ডস হচ্ছে যাচ্ছে। তো এই টাইপের টোটাল বিষয়টাই হচ্ছে এটা যে আপনার এপিআই কত সময় পর্যন্ত রান করছে এটার উপরে বেস করে আপনাকে বিল করবে। দ্যাট মিনস আপনি একটা কল দিয়েছেন, ওই কলটা কত সময় ধরে রানিং আছে অথবা এটা রেসপন্স দিতে টোটাল কত টাইম লেগেছে, ইনভোক করার পরে রেসপন্স আসতে কত টাইম লেগেছে, এই টোটাল ডিউরেশনটার উপরে বেস করে আপনাকে চার্জ করবে। সাথে এখানে আরেকটা বিষয় বলে রাখি, জাস্ট একটু রিমাইন্ড দিয়ে দেওয়া যে এডাব্লিউএস ল্যামডা শুধুমাত্র যে আপনি এপিআই সার্ভ করেন বিষয়টা এরকম না। এখানে হচ্ছে আমরা বিভিন্ন টাইপের ফাংশন আছে। ফাংশন বলতে আমাদের অনেক টাইপের টাস্ক থাকে, যে টাস্কগুলো আমরা ফাংশন হিসেবে রান করতে পারি। এই টাইপের ফাংশনগুলোকে আমরা আসলে ল্যামডা থ্রুতে রান করতে পারি। আর স্কেলিং এর যে বিষয়টা, সো স্কেলিং এর ক্ষেত্রে যেমনটা লাইক আমরা বিলিং এর ক্ষেত্রে কি দেখছি যে আপনার পার রিকোয়েস্ট আপনাকে বিল করছে। তো নর্মালি আমরা যখন একটা ল্যামডা ফাংশন বানাই, ল্যামডা ফাংশনের মধ্যে টোটালি কোনো ধরনের ইনফ্রাস্ট্রাকচার নেই। তো এখন আপনি যতগুলা রিকোয়েস্ট করবেন ততগুলা সে রান টাইম ইনস্ট্যান্স বানাবে। অর্থাৎ ততগুলা ফাংশন সে রান করছে, সেম ফাংশনকে ততগুলা ইনস্ট্যান্সে সে রান করছে। আর যদি আপনার কোনো ধরনের কল না যায় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কোনো ধরনের ইনস্ট্যান্স রানিং অবস্থায় থাকবে না। অর্থাৎ এই যে এই জায়গায় আমরা একটা জিনিস বলেছি যে আইডল অবস্থায় থাকে, অর্থাৎ ইনঅ্যাক্টিভ, এটা রান করছে না। তো স্কেলিং এর ক্ষেত্রে ভার্চুয়ালি এটার স্কেলিংটা হচ্ছে আনলিমিটেড। অর্থাৎ আপনি যতগুলা রিকোয়েস্ট আসবে ততগুলোর জন্য সে স্কেল আপ করবে। আর ট্রিগার মেকানিজম, সো ট্রিগার মেকানিজম এখানে আরেকটা বিষয় হচ্ছে নোটেবল, যে ল্যামডাকে বলা হয় ইভেন্ট ড্রিভেন, ইভেন্ট ড্রিভেন সার্ভিস। তো এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা এডাব্লিউএস এর মধ্যে কোনো সার্ভিসগুলো অথবা কিছু জায়গায় টাস্ক অটোমেট করার জন্য আমরা ল্যামডা ইউজ করি। লেটস সে আমি একটা সার্ভারকে রিস্টার্ট করতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমরা ল্যামডা ইউজ করতে পারি। কোনো একটা জায়গায় আমি ডিবি ব্যাকআপ নিতে চাচ্ছি, লাইক আমি মাল্টিপল সার্ভার থেকে ডিবি ব্যাকআপ নিয়ে আসতে চাচ্ছি, সেই ক্ষেত্রে ল্যামডা ইউজ করা হতে পারে। তো মেনলি ট্রিগার মেকানিজম বলতে যেটা বোঝানো হচ্ছে যে আপনার ফাংশনগুলো সবসময় আইডল অবস্থায় থাকছে, ডিপ্লয় করা আছে, অর্থাৎ ল্যামডা ফাংশন হিসেবে ক্রিয়েট করা আছে, কিন্তু ওরা রান করছে না। কোন একটা পার্টিকুলার ইভেন্ট ওর কাছে যাবে, অর্থাৎ কোন একটা পার্টিকুলার ইভেন্টের জন্য ট্রিগার হবে। এটা হতে পারে যে একটা এইচটিটিপি রিকোয়েস্ট, দ্যাট মিনস হচ্ছে আমাদের এপিআই, সো একটা এইচটিটিপি রিকোয়েস্ট হতে পারে। হতে পারে আমার এস3 বাকেটের মধ্যে কোনো একটা ফাইল রাখতে হবে অথবা আমি ওইখান থেকে কোনো একটা ফাইল রিট্রিভ করতে চাচ্ছি। হতে পারে আমি কোনো একটা ডিবি অথবা মাল্টিপল ডিবি থেকে আমি ব্যাকআপ নিতে চাচ্ছি, এই টাইপ, অথবা আমি মাল্টিপল ডিবিতে আপডেট করতে চাচ্ছি। সো এই টাইপের জায়গায় আমাদের এই যে ল্যামডা ফাংশন এগুলোকে হচ্ছে ট্রিগার করা হয়। সো ডেফিনেটলি ল্যামডা যদি আমরা রান করতে চাই তাহলে আমাদের একটা ট্রিগার রাখতে হবে যে অ্যাকচুয়ালি কোন জিনিসটার জন্য এটা রান করবে। আর ডেপ্লয়মেন্ট ইউনিট, অর্থাৎ আমাদের একটা পার্টিকুলার ল্যামডা ফাংশন যদি আমি ক্রিয়েট করতে চাই, সেটাকে রান করতে গেলে আমার কোন জিনিস লাগবে, আমার হচ্ছে ফাংশন কোড লাগবে, অর্থাৎ আমার যে কোডটা আছে সেই কোডের ফাইলটা লাগবে, অ্যান্ড আমার হচ্ছে রান টাইম কনফিগারেশন লাগবে। দ্যাট মিনস আমার যদি এটা
জাভাস্ক্রিপ্টের হয় তাহলে হচ্ছে প্যাকেজ ডট জেসন লাগবে, যদি পাইথন হয় তাহলে রিকোয়ারমেন্টস ডট জেসন লাগবে। আর জাস্ট এই দুইটা একদম মিনিমাম কনফিগারেশনে জাস্ট এই দুইটা জিনিস দিয়ে আমি একটা ল্যামডা কে সেট আপ করতে পারি। অ্যান্ড আমরা যদি এডাব্লিউএস ল্যামডার যে টেকনিক্যাল ফিচারগুলো আছে সেটার ব্যাপারে একটু কথা বলি। এখানে হচ্ছে বেশ কিছু জিনিস আমাদের নোট করতে হবে অথবা আমাদের মাথায় রাখতে হবে যদি আমরা ল্যামডা নিয়ে কাজ করতে যাই। প্রথম বিষয় হচ্ছে স্টেটলেস এক্সিকিউশন। সো আমরা যখন বলছি স্টেটলেস এক্সিকিউশন, এটার মানেটা কি? নর্মালি আমাদের যে কোনো একটা অ্যাপ্লিকেশন কিন্তু কিছু স্টেট ধরে রাখে। সেটা হতে পারে আপনার সেশন অথবা টোকেন, দেন হচ্ছে অনেক সময় আমাদের যে ফাইলগুলো থাকে সেই ফাইলগুলো আমরা লোকাল স্টোরেজে সেভ করে রাখি। অনেক সময় আমরা র্যামের মধ্যে হচ্ছে ডেটাগুলোকে স্টোর করে রাখি অ্যান্ড দেন পরবর্তী আরেকটা ফাংশনে এই জিনিসগুলোকে পাস করে দিই। সো এই জিনিসগুলো আমরা হচ্ছে স্টেট অথবা ফাইল অথবা আমাদের ডেটা এই জিনিসগুলোকে আমরা ধরে রাখছি। বাট ল্যামডার ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, ল্যামডা ইনভোক করলে আহ, প্রত্যেকবার সে নতুন একটা রান টাইম এনভায়রনমেন্ট অথবা রান টাইম ইনস্টেন্স হচ্ছে লঞ্চ করে করে সেটার মধ্যে ওই অ্যাপ্লিকেশনটাকে চালায়। সো আপনি যদি অর্থাৎ এটা দিয়ে আমরা কি বুঝতে পারছি যে যদি আপনার দুইটা ফাংশন থাকে অ্যান্ড দুইটা ফাংশনের মধ্যে যদি আমার ডেটা শেয়ার করা লাগে, তাহলে প্রথম যে ফাংশনটা আমি মানে ইনভোক করেছি সেই ফাংশনটা লেটস সে এ প্লাস বি এটার সামেশনটা ও তৈরি করেছে। করার পরে পরবর্তী সেকেন্ড যে ফাংশনটাকে আমি লঞ্চ করছি সেই ফাংশনের কাছে কিন্তু এই ডেটাটা আর যাবে না, বিকজ প্রত্যেকটা ফাংশন আলাদা আলাদা আইসোলেটেড একদম নতুন একটা রান টাইম এনভায়রনমেন্টের মধ্যে থ্রুতে লঞ্চ করে। সো এই জিনিসটা সলভ করতে গেলে আমাদের কি করা লাগবে, কোনো একটা শেয়ার্ড মেকানিজম রাখা লাগবে যেটার থ্রুতে আমি স্টেট অথবা আমার ডেটা মাল্টিপল ফাংশনের মধ্যে পাস করতে পারবো। সো যদি আমি সার্ভারলেস আর্কিটেকচারে যাই এডাব্লিউএস ল্যামডা ইউজ করে, সেই ক্ষেত্রে আমার এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি আমার প্রত্যেকটা ফাংশনের মধ্যে যে স্টেটটা আছে যদি ওদের স্টেটটা শেয়ার্ড হয়, তাহলে সেই ক্ষেত্রে এটা আমি কিভাবে মাল্টিপল ফাংশনের মধ্যে শেয়ার করতে পারি অথবা আমি মাল্টিপল ফাংশনের মধ্যে পাস করতে পারি। আরেকটা হচ্ছে কনকারেন্সি অ্যান্ড আইসোলেশন। সো এটা অ্যাকচুয়ালি আমরা উপরেরটাতেই মেনশন করে ফেলেছি যে প্রত্যেকবার আপনি যখন কল করছেন তখন আসলে আইসোলেটেড একটা এনভায়রনমেন্টের মধ্যে লঞ্চ হচ্ছে। তো এই জায়গাটাতে একটা বিষয় মেনশন করে রাখা দরকার, সেটা হচ্ছে এখানে কিন্তু এক ধরনের আপনার সিকিউরিটি লেয়ার তৈরি হয়ে যাচ্ছে, বিকজ এই জায়গায় প্রথমত কোনো ধরনের স্টেট থাকছে না অ্যান্ড প্রত্যেকটা ফাংশন আলাদা আলাদা ভাবে কাজ করছে, অর্থাৎ একটার সাথে কিন্তু কোনোভাবে আরেকটার কোনো ধরনের রিলেশন থাকছে না। সো দিস পার্ট ইজ ইম্পর্টেন্ট, যে মেমোরি অ্যান্ড সিপিইউ অ্যালোকেশন। সো নর্মালি আমাদেরকে বাই ডিফল্ট হচ্ছে 1 জিবি পর্যন্ত ইউজ করতে দেয়। এখানে আমরা হচ্ছে এই যে মিনিমাম থেকে দেখছি, সো নর্মালি আমাদেরকে 1 জিবি পর্যন্ত ইউজ করতে দেয়। আপনি 1 জিবি র্যাম হচ্ছে অ্যালোকেট করে রাখতে পারবেন ইচ ফাংশনে। আর যদি আপনার 10 জিবি পর্যন্ত নিতে হয়, ইন দ্যাট কেস আপনার হচ্ছে এডাব্লিউএস এর সাথে কমিউনিকেট করা লাগবে। এখন কথা হচ্ছে যে এই টোটাল যে সিপিইউ আর র্যামের সাইজটা আমাদের এখানে দেখাচ্ছে, এই সাইজটা কি সবগুলো ফাংশনের জন্য অথবা শুধুমাত্র পার্টিকুলার এক একটা রান টাইম ইনস্টেন্সের জন্য? সো বেসিক্যালি আমরা যখন এখানে র্যামের নাম্বারটা দিচ্ছি, এই র্যামের নাম্বারটি ইন্ডিকেট করছে আমার, আমরা এখানে বারবারই বলছি যে ল্যামডার থ্রুতে আপনি শুধুমাত্র যে এপিআই রান করবেন বিষয়টা এরকম না, অ্যান্ড এপিআই রান করা যে সবসময় খুব ভালো আইডিয়া ল্যামডা ইউজ করার জন্য ব্যাপারটা এরকমও না। ল্যামডা হচ্ছে আপনি অনেক ক্ষেত্রে, অর্থাৎ একটা বড় ইউসেজ আছে যেই জায়গাটাতে আমাদের লং রানিং ভেরিয়াস কাইন্ড অফ টাস্ককে আমরা হচ্ছে ল্যামডার থ্রুতে রান করি। তো এই যে লং রানিং টাস্ক গুলো থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কম্পিউটেশন রিসোর্স লাগে, বিকজ অনেকক্ষণ ধরে আমার ডেটা লাইক বিভিন্ন ধরনের কম্পিউটেশন আমার করা লাগছে, হয়তো আমার ইন মেমোরি কিছু ডেটা রাখা লাগছে অ্যান্ড থিংস লাইক দ্যাট। লেটস আমি লার্জ একটা ডেটা সেট নিয়ে অথবা আমি একটা সিএসভি ফাইল নিয়ে কাজ করছি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার র্যামের মধ্যে অনেক ধরনের ডেটা রাখা লাগবে। তো এই টাইপের ক্ষেত্রে আমাদের হচ্ছে লার্জ নাম্বার অফ র্যামের প্রয়োজন হয়। তো সেই জিনিসটা হচ্ছে আমরা একটা ফাংশনের মধ্যে অ্যালোকেট করে দিতে পারি, এবং এই লিমিটটা আসলে কি ইন্ডিকেট করছে, আপনার আপার লিমিট, অর্থাৎ আপনি এর থেকে বেশি ইউজ করতে পারবেন না। সো কোনো কারণে যদি এক্সিড করে তাহলে কিন্তু আপনার ফাংশনটা ফেল করবে।
আর সিপিইউ এন্ড নেটওয়ার্কের বিষয়টা কি, আপনার মেমোরির উপরে বেস করে সিপিইউ এন্ড নেটওয়ার্কের ব্যান্ডউইথ, অর্থাৎ আপনার কি পরিমাণ ডেটা ট্রান্সফার হতে পারবে, এই জিনিসটা হচ্ছে সিপিইউ এন্ড মানে র্যামের উপরে বেস করে হচ্ছে অ্যালোকেট করা হয় প্রপোর্শনাল। আর যদি কম র্যাম থাকে তাহলে কম ব্যান্ডউইথ থাকবে, কম সিপিইউ থাকবে, বেশি থাকলে বেশি সিপিইউ বেশি ব্যান্ডউইথ। বাট দেন এগেন টোটাল জিনিসটাই ডিপেন্ড করছে আপনার ফাংশনটা কি টাইপের, আপনি কোন কাজে ইউজ করছেন। সো অযথা খুব বেশি র্যাম অ্যালোকেট করে কোনো লাভ নেই। এক্সিকিউশন টাইম লিমিট, এগেন এটা অ্যাকচুয়ালি মানে কাদের জন্য অ্যাপ্লিকেবল, যেই ক্ষেত্রে আমার লং রানিং কোনো একটা ফাংশন আছে। সো যদি লং রানিং ফাংশন হয় সেই ক্ষেত্রে কোনো একটা ফাংশন যদি এরকম হয় যে আমার 15 মিনিটের বেশি টাইম লাগছে, সেই ক্ষেত্রে ওই ফাংশনটাকে আমি সরাসরি যদি ল্যামডার মধ্যে রান দিই তাহলে এক্সিকিউশন ইচ টাইম ফেল করবে। অর্থাৎ আমার কোনো একটা ফাংশন ইনভোক হওয়ার পরে রেসপন্স আসতে অথবা টোটাল ফাংশনের এক্সিকিউশন শেষ হতে যদি 15 মিনিটের থেকে বেশি টাইম লাগে তাহলে আমার টোটাল এক্সিকিউশনটা ফেল করবে। ডেপ্লয়মেন্টের ক্ষেত্রে এগেইন আমরা একটু আগে যে জিনিসটা বললাম যে আমরা হচ্ছে জিপ দিয়ে কাজটা করতে পারি, অথবা আমার কোনো একটা কন্টেনার আমি বানাতে পারি, অর্থাৎ একটা ইমেজ বানিয়ে আমি পুশ করতে পারি, এন্ড দেন সেখান থেকে হচ্ছে ওই ইমেজের লিঙ্কটা দিয়ে আমি আমার অ্যাপ্লিকেশনটাকে রান করতে পারি। এগেইন এই জায়গায় একটু মেনশন করে রাখি, কন্টেনার হচ্ছে আমরা ইমেজ হিসেবে মাল্টিপল রেজিস্ট্রিতে রাখতে পারি। যেমন একদম পপুলার হচ্ছে ডকার হাব, বাট আমরা যখন এডব্লিউএস এর মধ্যে ইউজ করতে যাব তখন হচ্ছে বাই ডিফল্ট আমাদের ইসিআরটি ইউজ করতে হবে। এটা হচ্ছে অ্যামাজন কন্টেনার রেজিস্ট্রি, আমাদের ওইখানে হচ্ছে ইমেজটা পুশ করা, তারপর ওইখান থেকে ইউজ করতে হবে। কোল্ড স্টার্ট হচ্ছে আরেকটা ভাইটাল ইস্যু, লাইক মানে এটা অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য মেজর পিটফল অফ এডব্লিউএস ল্যামডা। তো আমরা একটা জিনিস কিন্তু বারবারই বলছি যে ল্যামডা কিভাবে কাজ করে, আমরা কোনো একটা মানে ফাংশনকে ইনভোক করি, ইনভোক করার জন্য আমাদের কোনো একটা ট্রিগার মেকানিজম থাকে। তো সেটার থ্রুতে যখন ইনভোকেশনটা হয় অর্থাৎ ফাংশনটা লঞ্চ হয়, তখন সে কিন্তু নতুন একটি ইনস্ট্যান্সে রান করছে। সো নতুন ইনস্ট্যান্সে রান করা মানে হচ্ছে আমার যত টাইপের ডিপেন্ডেন্সি আছে, যত টাইপের সেটআপ আছে, সবগুলো জিনিসকে তার আগে কনফিগার করে নিতে হচ্ছে, দেন সে রান হচ্ছে। তো এই জায়গাটাতে কোল্ড স্টার্ট একটা মেজর ইস্যু কেন। লেটস সে আপনি টোটাল একটা ওয়েব অ্যাপ্লিকেশন, এটা কোনো একটা স্যাস হতে পারে অর এনিথিং লাইক দ্যাট, টোটাল একটা মানে লার্জ একটা ওয়েব অ্যাপ্লিকেশনকে ল্যামডা ফাংশনের মধ্যে আপনি কনভার্ট করে ফেলেছেন, এবং এটা করা যায়। সো লেটস আপনি করেছেন, অ্যান্ড সেই জায়গায় হচ্ছে আপনার অনেক হিউজ অ্যামাউন্টের ডিপেন্ডেন্সি আছে, এবং সেটাকে সুন্দরভাবে আপনি একটা মানে প্যাকেজ করে এরকম জিপ করে ল্যামডা ফাংশন হিসেবে আপলোড দেন এবং এটাকে আপনি রান করে দিয়েছেন। প্রবলেম ইজ যখন এভরি টাইম আপনার ফাংশনটার মধ্যে কল হচ্ছে তখন কি হচ্ছে, এই টোটাল যে আপনার ডিপেন্ডেন্সি গুলো আছে এই ডিপেন্ডেন্সি গুলোকে তার ইচ টাইম ইনস্টল করা লাগছে, ইনস্টল করে দেন হচ্ছে অ্যাপ্লিকেশনটাকে রান দিতে হচ্ছে। তো এটা করার কারণে যেটা হবে যে আপনার ইনিশিয়াল যে টাইমটা লাগছে একটা এপিআই রেসপন্স আসতে অথবা এই ফাংশনটি ইনভোক হতে, সেই টাইমটা অনেক বেড়ে যাচ্ছে। অনেক সময় আমরা কিন্তু লোকালিও যদি সেট আপ করতে যাই তখন কি দেখি যে আমার লাইক 5 মিনিট 6 মিনিট এরকম টাইম কিন্তু চলে যায় একটা ওই যে ডিপেন্ডেন্সি গুলো সেট আপ করতে। যদি আমার কনফিগারেশন ভালো থাকে হয়তো 2-3 মিনিটও হয়ে যেতে পারে, ডিপেন্ডস আমার ডিপেন্ডেন্সি কতগুলো এবং আমার কম্পিটিশন রিসোর্স কিরকম। সো কোল্ড স্টার্টের ক্ষেত্রে এটা একটি ইস্যু। আরেকটা হচ্ছে হতে পারে আমার এই ফাংশনটা মাল্টিপল প্লেস অথবা মাল্টিপল সার্ভিসের সাথে কানেকশন স্ট্যাবলিশ করে তারপরে কোনো একটা ডেটা ফেচ করে আমাকে রেসপন্স দিবে। এটা হতে পারে ডেটাবেজ, এটা হতে পারে আদার কোনো সার্ভিস, আদার কোনো সার্ভার, আদার কোনো এপিআই, রাইট? তো সেই ক্ষেত্রেও কি হচ্ছে, আমার কোল্ড স্টার্টে এভরি টাইম কোনো ধরনের কানেকশন পুল কিন্তু এখানে আর ওপেন থাকছে না। আমার এভরি টাইম নতুন করে একটা কানেকশন স্ট্যাবলিশ করতে হচ্ছে, ডেটা ফেচ করতে হচ্ছে, তারপর আমাকে রিটার্ন করতে হচ্ছে। তো এই টাইপের ক্ষেত্রে আপনার কোড বেস অথবা আপনার ফাংশনের ফাইলটা যদি একটু হ্যাভি হয়ে যায়, সেই ক্ষেত্রে ডেফিনেটলি কোল্ড স্টার্ট উইল বি আ মেজর প্রবলেম। আপনার এভরি টাইম ফাংশনটাকে ইনভোক করলে দেখবেন যে একটা মানে সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ টাইম লাগছে রেসপন্সটা দেওয়ার ক্ষেত্রে। সো এই ব্যাপারে যদি আমাদের আইডিয়া না থাকে তখন কিন্তু এই জিনিসটা আমাদের জন্য একটু মানে সারপ্রাইজিং হয়ে যাবে যে লাইক এত টাইম কেন লাগছে। এবং এটা কিন্তু আপনার ওই যে লাইক নর্মাল ডিবাগ করলেও কিন্তু আপনি পাবেন না, কজ কোড তো নর্মালি কাজ করছে। তো এই জিনিসটা ডেফিনেটলি আমরা সার্ভারলেসে কাজ করতে গেলে এটা আমাদের মাথায় রাখা লাগবে। এখন কথা হচ্ছে যে ল্যামডাতে আমরা যদি চাই তাহলে লেয়ার ইউজ করতে পারি, বাট এই লেয়ারের একটা লিমিটেশন আছে। আপনি লেয়ার হচ্ছে যত ইচ্ছা ততগুলো লেয়ার অ্যাড করতে পারবেন না, একটা পার্টিকুলার স্পেসিফিক নাম্বার অফ লেয়ারস আপনি অ্যাড করতে পারবেন। সো লেয়ার অ্যাকচুয়ালি কি কাজ করে, লেয়ার হচ্ছে
আমরা একটু আগে বলছি আমার বিভিন্ন টাইপের প্যাকেজেস আছে, আমার বিভিন্ন টাইপের ডিপেন্ডেন্সি আছে। তো সেই জিনিসগুলোকে আমি যদি মাল্টিপল ফাংশনের মধ্যে রিইউজ করতে চাই, সেই ক্ষেত্রে আমি মাল্টিপল ফাংশনে ইউজ করার জন্য ফার্স্টে একটা লেয়ার বানিয়ে রাখতে পারি, অ্যান্ড দেন সেই লেয়ারটাকে আমি মাল্টিপল ফাংশনের মধ্যে অ্যাড করে দিতে পারি। আমি যখন এক একটা ফাংশন বানাচ্ছি তখন এই ফাংশনগুলোতে অ্যাড করে দিতে পারি। সো তখন ব্যাপারটা কি হচ্ছে, এভরি টাইম আমার যে নতুন ফাংশনগুলো ক্রিয়েট করছে এবং সেই ফাংশনগুলো যখন রান করবে, তখন সে লেয়ারটাকে হচ্ছে বারবার আর মানে রান করছে না, অর্থাৎ এটা একবার থাকছে, আমি সেটাকে মাল্টিপল টাইমস ইউজ করতে পারছি। সেম গোস ফর রিউজেবল ফাংশন, অথবা আমাদের বিভিন্ন সময় ইউটিলিটি ফাংশনস থাকে যেটা আমাদের পার্টিকুলার কোনো একটা অ্যাপ্লিকেশনে মাল্টিপল প্লেসে ইউজ হতে পারে। তো এই টাইপের কোডগুলোকে আমরা হচ্ছে লেয়ার্স হিসাবে রাখতে পারি। বাট নর্মালি পার্টিকুলার একটা ল্যামডা ফাংশনে প্রবাবলি 5টার বেশি লেয়ার অ্যাড করা যায় না। তো এই জিনিসগুলা হচ্ছে মেজর যে লিমিটেশন বলেন অথবা ক্যারেক্টারিস্টিক্স বলেন ল্যামডার। অ্যান্ড ল্যামডা আপনি ইউজ করবেন কি করবেন না, এই জিনিসটা অনেকটাই ডিপেন্ড করছে এই যে ফিচারগুলো আছে সেটার উপরে। আম, এবার আমরা একটু আসি যে গিটহাব অ্যাকশনের যে ওয়ার্কফ্লোটা আছে সেটা কিরকম। আম, হ্যাঁ, আমরা তাহলে আগে এটা নিয়ে একটু বলে নিই, তারপরে হচ্ছে আমরা একটা ডায়াগ্রাম দেখবো যে এডাব্লিউএস এর, ওয়েল ডায়াগ্রামটা আই থিঙ্ক আমরা পরে দেখি, আমরা এটার পরে হচ্ছে হ্যান্ডস অনটা দেখবো এন্ড দেন হচ্ছে আমরা ডায়াগ্রামে যাবো। সো গিটহাব অ্যাকশনটাও কিছুটা মানে টেকনিক্যালি আপনি যদি এক্সপ্লিসিটলি কনফিগার না করে দেন তাহলে গিটহাব অ্যাকশনটাও হচ্ছে স্টেটলেস। সো ইন এ ওয়ে ল্যামডা অ্যান্ড গিটহাব অ্যাকশন দুইটাই হচ্ছে আপনার সার্ভারলেস মেকানিজম ফলো করে। অ্যান্ড সার্ভারলেস এর মেন যেই কোর কনসেপ্টটা সেটা হচ্ছে ও স্টেটলেস। সো ব্যাপারটা কি হচ্ছে যে আপনি যখন এক সার্ভারলেস এর মধ্যে সেম ইনস্ট্যান্স মাল্টিপল টাইমস লঞ্চ করছেন, তখন বাই ডিফল্ট অ্যাকচুয়ালি একটার থেকে আরেকটার মধ্যে আপনি ডেটা পাস হবে না অথবা স্টেটটা সে পারসিস্ট করতে পারবে না। তো এটা অ্যাকচুয়ালি গিটহাব অ্যাকশনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। আমরা যখন গিটহাব অ্যাকশন নিয়ে কাজ করবো অথবা গিটহাব অ্যাকশন আমরা পাইপলাইন বানাবো তখন আসলে এই জিনিসটাও ইম্পর্টেন্ট। অ্যান্ড অনেকে হচ্ছে লাইক এখন অনেক কোম্পানি হচ্ছে বিট বাকেটে কাজ করে। সো বিট বাকেটের ক্ষেত্রে হচ্ছে বিট বাকেট পাইপলাইন আছে, অ্যান্ড গিটহাব অ্যাকশন অ্যান্ড বিট বাকেট পাইপলাইন বোথ আর কাইন্ড সিমিলার। তো এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার যে আপনি গিট অ্যাকশনে করছেন নাকি বিট বাকেটে করছেন, দুইটা প্রিন্সিপাল সেম। সো একটারটা আপনি আরেকটার মধ্যে ইউজ করতে পারবেন, অর্থাৎ ওই যে কনসেপ্ট যেটা আছে সেই কনসেপ্টটা হচ্ছে আপনি একটারটা আরেকটার মধ্যে ইউজ করতে পারবেন। সো প্রথম বিষয় হচ্ছে ইভেন্ট ড্রিভেন এক্সিকিউশন। এটার মানে হচ্ছে আমাদের বেশ কিছু ইভেন্ট আমরা হচ্ছে ওয়ার্কফ্লো হচ্ছে সেই ফাইলটা যেটার মধ্যে আমরা বলে দিই যে অ্যাকচুয়ালি আমার পাইপলাইনে কোন কোন কাজ হবে অথবা কোন কোন স্টেপ ফলো করতে হবে। সো মেনলি ওই জায়গাটার মধ্যে আমাদের বেশ কিছু ট্রিগার বলে দিতে হয় যে অ্যাকচুয়ালি কোন সময় কি কাজ করবে, অর্থাৎ কোনটা হলে কি করবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে বেশ কিছু ট্রিগার দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পুশ, একটা হচ্ছে পুল রিকোয়েস্ট। আমরা হচ্ছে বাকিগুলোতে একটু পরে আসি। আর পুশ এন্ড পুলের ব্যাপারটা যদি একটু এক্সপ্লেন করি, পুশ হচ্ছে আমরা সবাই গিটার এই জিনিসটার সাথে পরিচিত যে আমি আমার কোডটাকে পুশ করছি। সো ওয়ার্কফ্লোতে আমরা যদি বলে রাখি যে আমার পার্টিকুলার একটা ব্রাঞ্চ, এই ব্রাঞ্চের মধ্যে যদি কোনো ধরনের নতুন কোড পুশ আসে, তাহলে এই পাইপলাইনটা অথবা আমার যে ওয়ার্কফ্লো এর ফাইলটা আছে এই ফাইলের স্টেপগুলো এক্সিকিউট হবে। সো এই জিনিসটা হচ্ছে আমরা এভাবে বলে দিতে পারি। তো এটাই হচ্ছে ইভেন্ট ড্রিভেন এক্সিকিউশন, আপনাকে একটা পার্টিকুলার ইভেন্ট অথবা একটা পার্টিকুলার ট্রিগারকে মেনশন করে দিতে হবে। ওয়ার্কফ্লো হচ্ছে ইয়ামেল ফাইলে থাকে, অ্যান্ড ইয়ামেল ফাইলটা অ্যাকচুয়ালি আমরা কিভাবে লিখি, সো এখানে একটা বিষয় যে লেটস আপনার একটা গিটহাবের রিপোজিটরি আছে, এক্সিস্টিং একটা গিটহাবের রিপোজিটরি আছে। তো সেটার মধ্যে আপনি এখন গিটহাব অ্যাকশন সেট আপ করতে যাচ্ছেন। সো আমার আসলে কি করা লাগবে, আমরা যদিও এটা হ্যান্ডস অনে দেখবো, স্টিল একটু বলে রাখছি। সেটা হচ্ছে ফার্স্টে আপনার যে এক্সিস্টিং রিপোজিটরি আছে সেটার মধ্যে ডট গিটহাব নামের একটা ফাইল বানাবেন, ডিরেক্টরি বানাবেন। সেই ডিরেক্টরির ভিতরে ওয়ার্কফ্লোজ নামের আরেকটা ডিরেক্টরি বানাবেন, সাব ডিরেক্টরি। অ্যান্ড এটার ভিতরে আপনি একটা পার্টিকুলার পাইপলাইনের মানে পাইপলাইন সেভ করবেন ইয়ামেল নামে। অর্থাৎ ইয়ামেল নামে বলতে ইয়ামেল এক্সটেনশন আপনি পাইপলাইনটা সেভ করবেন। করার পর সেখানে হচ্ছে পাইপলাইনগুলো ডিফাইন করবেন, জাস্ট এতটুকু করলেই চলবে। দেন যদি আপনি পুশ দেন অটোমেটিক্যালি পাইপলাইন ট্রিগার হয়ে যাবে। জবস আর আইসোলেটেড। সো এগেন আমরা একটু আগে ল্যামডা ফাংশনের ব্যাপারে বলছিলাম। সো ল্যামডা ফাংশন যেরকম আইসোলেটেড, সিমিলারলি এখানেও হচ্ছে যে আপনার জবগুলো আইসোলেটেড। সো আইসোলেটেড
বলতে কি বোঝানো হচ্ছে, প্রত্যেকটা গিটহাব অ্যাকশন একটা, মানে গিটহাব অ্যাকশন যখন ট্রিগার হয় তখন সে একটা রানারে চলে। তো রানার, এই যে আমরা এই জায়গায় মেনশন করে দিচ্ছি, রানার হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট। সো একটু আগে আমরা কি বললাম, এটা হচ্ছে অনেকটা সার্ভারলেস, অর্থাৎ এখানে স্টেটটা ধরে রাখে না। So আপনি যখন এভরি টাইম কোনো একটা পাইপলাইন রান করছেন, অথবা পাইপলাইন বলতে গিটহাব অ্যাকশন এই পাইপলাইন গুলোকে ওয়ার্কফ্লো বলে, ওয়ার্কফ্লো ফাইল থেকে সেগুলোকে এক্সিকিউট করে আর কি। তো এই পাইপলাইন গুলা প্রত্যেকবার নতুন একটা রানারের মধ্যে রান করে, আনলেস আপনি পার্টিকুলারলি কোনো একটা ক্যাশিং হচ্ছে মেকানিজম বলে দিয়েছেন যে না আমার এইখানে এই পার্টিকুলার স্টেপ গুলোকে ক্যাশ করে রাখবে। সেটা ছাড়া প্রত্যেকবার নতুন একটা রানারে রান করছে এবং সেই রানারের টোটাল স্টেপ গুলোকে সে নতুন করে সেট আপ করবে। সো অনেক সময় পাইপলাইনে আমাদের কি করা লাগে, আমাদের স্টেট ধরে রাখা লাগে, যে লেটসে আমার আগের একটা পাইপলাইনে কোনো একটা কাজ করেছে, ওইখান থেকে আমি একটা ভ্যালু পেয়েছি, সেই ভ্যালুটাকে আমি ধরে রাখতে যাচ্ছি পরের পাইপলাইনে ইউজ করব। তা আমি যদি এই ভ্যালুটাকে আমার ওই যে রানারের ভিতরে এনভায়রনমেন্ট ভেরিয়েবল হিসেবে সেভ করে রাখি, পরের পাইপলাইনটা নতুন রানারে রান করছে সে কিন্তু আর এই ভ্যালুটাকে পাবে না। তো এই জন্য আমাদের অনেক ক্ষেত্রে যখন আমরা নতুন অথবা একদম প্রথম সেট আপ করতে যাই তখন কিন্তু এই জায়গাটাতে একটা প্রবলেম হয়ে যায়। বিকজ জেনকিন্সের ক্ষেত্রে কি হচ্ছে, জেনকিন্সের সাথেও লাইক এটা অ্যানাদার পপুলার সিআইসিডি পাইপলাইন টুল। সো জেনকিন্সের ক্ষেত্রে আমরা যদি সেলফ হোস্ট করি অথবা আদার কোনো জায়গায় হোস্ট করে ম্যানেজড আমরা জেনকিন্স ইউজ করতে যাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পার্টিকুলার একটা সিঙ্গেল সার্ভার অথবা মাল্টিপল সার্ভার হলে ওই প্রত্যেকটা সার্ভার স্টেট থাকে। সো ওই রকম সার্ভারের মধ্যে আমরা যদি পাইপলাইনটাকে রান করি সেখানে কিন্তু আমাদের এই যে ভেরিয়েবল অথবা ভ্যালুস গুলা ধরা থাকে, অর্থাৎ আমাদের স্টেটটা পারসিস্ট করে। তো সেই কনসেপ্টটা যখন আমরা গিটহাব অ্যাকশন ইউজ করতে যাব তখন কিন্তু দেখবো যে আমাদের এটা কাজ করছে না। সেই কাজ না করার রিজন হচ্ছে প্রত্যেকবার প্রত্যেকটা পাইপলাইন একটা নতুন রানারের মধ্যে রান করবে এবং ওই জায়গায় আগের কোনো ধরনের ডেটা অথবা স্টেট পারসিস্ট করবে না। অ্যান্ড এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে প্রত্যেকটা জব আমরা চাইলে সিকোয়েন্সিয়ালি রান করতে পারি অথবা ইন্ডিপেন্ডেন্টলি, মানে আমরা হচ্ছে প্যারালালি রান করতে পারি। আর এই প্রত্যেকটা জবের মধ্যে আমাদের হচ্ছে মাল্টিপল স্টেপস থাকে, অর্থাৎ জব হচ্ছে এক একটা নাম, অ্যান্ড স্টেপস হচ্ছে এক্স্যাক্টলি কি করবে সেই জিনিসটা। আমরা যদি চাই তাহলে হচ্ছে একদম বেসিক, অর্থাৎ কোনো ধরনের ঝামেলা ছাড়া যে সেটআপটা, সেটা হচ্ছে সরাসরি গিটহাবের যে মানে প্রোভাইডার, মানে যে রানার গুলো আছে সেটার মধ্যে রান করা। আর যদি আমরা চাই তাহলে হচ্ছে সেলফ হোস্টেড রানারে রান করতে পারো, বাট ইন দ্যাট কেস আমাদের এক্সট্রা অনেকগুলো স্টেপ, অনেকগুলো কনফিগারেশন আগে সলভ করে তারপরে কাজ করতে হবে। বিল্ট ইন এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট, দিস ইজ আ ভেরি ক্রুশাল পার্ট। সেটা হচ্ছে যে আমরা কি বললাম যে লাইক নর্মালি আমাদের হচ্ছে বিভিন্ন টাইপের ক্রেডেনশিয়াল অথবা কনফিডেন্সিয়াল টোকেন, তারপরে ভ্যালুজ হচ্ছে পাস করা লাগে। যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে হতে পারে, যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা যখন ওই যে কনফিগারেশন গুলো করি, ডাইনামিক্যালি কনফিগারেশন করতে গেলে তখন আমরা ডট এনভি থেকে বিভিন্ন টাইপের ভ্যালুজ নিই। তো আরেকটা বিষয় কি, আমরা কিন্তু গিটহাবের মধ্যে সবসময় হচ্ছে ডট এনভি থেকে কমেন্ট করে রাখি। কমেন্ট করে রাখি বলতে হচ্ছে ওই যে গিট ইগনোরের মধ্যে দিয়ে রাখি। তো সেই ক্ষেত্রে আমার যদি গিটহাব রানার কোডটাকে রান করে, ওর কাছে কিন্তু ডট এনভি নেই, তাহলে আসলে এই ভেরিয়েবলের ভ্যালুস গুলো সে কিভাবে পাবে? তো ভেরিয়েবলের ভ্যালু পাওয়ার অনেক টাইপের মেকানিজম আছে, বাট গিটহাব হচ্ছে এই জিনিসটা নিজে একটা প্রোভাইড করে, যে আমরা যদি চাই তাহলে হচ্ছে ভেরিয়েবলের ভ্যালুগুলো, তারপরে সিক্রেটের ভ্যালুগুলো, এগুলো আমরা সরাসরি রিপোজিটরিতে স্টোর করে রাখতে পারি। অর্থাৎ এখানে একটা এক্সট্রা লেয়ার অফ সিকিউরিটি আসছে, যে একটা রিপোজিটরির ভ্যালু আরেকটা রিপোজিটরির সাথে কোনোভাবেই কন্ট্রাডিক্ট করতে পারবে না অথবা ওভারল্যাপ করতে পারবে না, যেহেতু প্রত্যেকটা ভ্যালু হচ্ছে এক একটা রিপোজিটরি স্পেসিফিক। আর এটা হচ্ছে যদি আমরা চাই, যেমনটা বললাম যে এক্সপ্লিসিটলি যদি আমাদের মেনশন করা না থাকে তাহলে কিন্তু আমাদের স্টেটটা পারসিস্ট করবে না। বাট যদি আমরা চাই যে আমার স্টেটটাকে আমি পারসিস্ট করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা জবের মধ্যে, প্রত্যেকটা জব এক একটা পার্টিকুলার রানারে রান করে, সো প্রত্যেকটা জবের মধ্যে আমরা হচ্ছে এরকম ভাবে কিছু আউটপুট অথবা আর্টিফ্যাক্ট বানাতে পারি, যেটাকে হচ্ছে আমরা পরবর্তীতে আরেকটা জবের মধ্যে পাস করতে পারি। সেটা হচ্ছে আমরা ক্যাশের থ্রুতে করতে পারি। তো আমরা ক্যাশের মধ্যে এরকম ধরে রাখি যে আমি কোনো একটা কিছু একটা জবের মধ্যে বানালাম, বানিয়ে ওটাকে স্টোর করে রাখলাম, পরবর্তী আরেকটা জব যখন ট্রিগার হচ্ছে সেটা ওই ক্যাশের
জায়গাটা থেকে ওই সেম যে আর্টিফ্যাক্ট একটু আগে আমি বানালাম সেটাকে নিয়ে তারপরে সে কাজ করবে। সো আর্টিফ্যাক্ট বেসিক্যালি জাস্ট আপনি কোন একটা ফাইল, কোন একটা আউটপুট হচ্ছে স্টোর করে রেখেছেন, ওইটা যেন পরবর্তী আরেকটা রানার ইউজ করতে পারে। সো বেসিক্যালি এটা হচ্ছে গিটহাব অ্যাকশনের যে ওয়ার্কফ্লোটা এটা। সো এবার হচ্ছে আমরা আমাদের হ্যান্ডস অনের যে সেশনটা আছে সেটাতে সেটাতে আসছি। সো বেসিক্যালি এখানে হচ্ছে আমরা একটা পাইথনের অ্যাপ্লিকেশন দেখব, সিম্পল একটা পাইথনের অ্যাপ্লিকেশন। অ্যান্ড এটার মধ্যে হচ্ছে আমাদের ওয়েল একটা মিনিট, আমাদের হচ্ছে অলরেডি এটা রান করা আছে। সো আই থিঙ্ক আমরা ফার্স্টে হচ্ছে যেটা রান করা আছে সেটাকে একবার দেখে নিই যে আমাদের রেজাল্টে কি আসছে, অ্যান্ড দেন আমরা যদি কোনো একটা চেঞ্জেস করি তাহলে কি হচ্ছে আমরা সেটা দেখি। আই থিঙ্ক দ্যাট উইল গিভ আস আ বেটার আইডিয়া। তো আমাদের একটা ফার্স্ট এপি অ্যাপ্লিকেশন এখানে রান আছে, এবং এটা হচ্ছে জাস্ট একটা সিম্পল অ্যাপ্লিকেশন, জাস্ট একটা ডেমো পারপাসে ক্রিয়েট করা। অ্যান্ড আমাদের যে ইউআরএলটা, সেই ইউআরএলটা হচ্ছে অ্যাকচুয়াল ইউআরএলটা এটা। বাট আমরা যদি চাই তাহলে হচ্ছে, যেহেতু এখানে ওপেন এপিআই ইউজ করা হচ্ছে, সো আমরা হচ্ছে চাইলে এটা ইউজ করতে পারি আর কি। ডক্সে এই পাথটা দিতে পারি। সো এই পাথটা দিলে আমাদের এই যে সোয়াগারের যে ইউআইটা আছে, ইউআইটা আসছে। অ্যান্ড আমরা কিন্তু দেখলাম এই যে ইউআইটা লোড হতে একটু টাইম লেগেছে, রাইট? একটু টাইম লেগেছে। সো এটা হচ্ছে কোল্ড স্টার্ট। আমাদের প্রত্যেকটা ইনভোকে একটা টাইম লাগবে। অ্যান্ড এখান থেকে আমি যদি আসি যে ট্রাই ইট আউট, যদি এক্সিকিউট করি তাহলে এই জায়গাটাতে আমরা কি পাচ্ছি যে হ্যালো ফ্রম ল্যামডা ফাংশন ইউআরএল। সো এই যে আমাদের ফাংশনটা হচ্ছে মানে ইউআরএলটা, এই ইউআরএলটা হচ্ছে সরাসরি আমরা ল্যামডা ফাংশনকে যদি চাই তাহলে ওর ইউআরএলটা ইউজ করতে পারি। অর্থাৎ এটা হচ্ছে একদম কুইকেস্ট সেটআপ আর কি, যে আপনার আপনি খুব ফাস্টার কিছু এন্ড পয়েন্ট এক্সপোজ করতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনি কয়েকটা ফাংশন লিখলেন, লেখার পরে সরাসরি হচ্ছে ল্যামডার মধ্যে আপ করে দিলেন, ফাইলগুলোকে আপনি আপ করে দিলেন, দিলে দেন ওইটা রান করলে যেটা পাচ্ছেন সেটা লাইক দ্যাটস ইট, আপনার ডান হয়ে গেছে। অ্যান্ড দেন আপনি সেটাকে এভাবে এক্সেস করতে পারবেন। আর যদি সেম জিনিসটা আমরা যদি সিআইসিডি থ্রুতে করি, সো লেটস সে আমাদের এখানে তো একটা পাথ আছে, গেটের একটা পাথ আছে। সো আমরা যেমনটা বলছিলাম যে আমরা যদি চাই তাহলে আসলে আমরা মাল্টিপল পয়েন্ট হচ্ছে এখানে দিতে পারি। সো লেটস সে এখানে যদি আমরা এখন নতুন একটা এন্ড পয়েন্ট দিই সিঙ্গেল একটা ফাইলের মধ্যেই, রাইট? সো সিঙ্গেল একটা ফাইলের মধ্যে আমরা নতুন একটা এন্ড পয়েন্ট দিচ্ছি যে নিউ, অ্যান্ড এটার মধ্যে হচ্ছে ফাংশন নাম ক্যান বি এনিথিং। সো আমরা রিটার্ন করার টাইমে এই জায়গাটা থেকে হচ্ছে মেসেজটা জাস্ট একটু চেঞ্জ করে দিচ্ছি। সো আমরা হচ্ছে এটা এখানে দিয়ে দিলাম, এন্ড দেওয়ার পরে আমরা যদি এখন এটাকে অ্যাড করি অ্যান্ড কমিট করি, সো আমরা হচ্ছে সরাসরি মেনের মধ্যে পুশ করলাম। অ্যান্ড ইন দ্য মিন টাইম আমাদের হচ্ছে পাইপলাইনটা এক্সিকিউট হতে হতে আমরা জাস্ট একটা জিনিস একটু চেক করে দেখি যে আমাদের যে ল্যামডা ফাংশনটা আছে, আমরা পাইপলাইনের এক্সিকিউশনে একটু পরেই আসছে। আমরা জাস্ট হচ্ছে যদি একটু আমাদের সো এই জায়গাটাতে হচ্ছে আমাদের যে ল্যামডা ফাংশনটা আছে সেটা আছে, অ্যান্ড আমাদের পাইপলাইনটা এখানে আসলে এই জায়গাটাতে কিন্তু দেখানোর কথা যে এটা আপডেট হয়েছে। সো নর্মালি এটা আপডেট হতে একটু টাইম লাগে।
অ্যাকচুয়ালি আমাদের পাইপলাইনটা এখনো রানিং অবস্থায় আছে। ওয়েল, আমাদের পাইপলাইনটা যে রানিং অবস্থায় আছে সেটা যদি আমরা দেখতে চাই, অ্যাকচুয়ালি এই যে এই জায়গাটাতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পাইপলাইনটা রানিং অবস্থায় আছে। সো আমাদের এটা যখন রান হয়ে যাবে তখন আমরা এই জায়গাটাতে হচ্ছে দেখতে পাবো যে নতুন একটা এসেছে। অ্যান্ড সো ইন দ্য মিন টাইম আমাদের পাইপলাইনটা চলতে চলতে আমরা জাস্ট একটা জিনিস একটু দেখে নিই। আই থিঙ্ক রান শেষ। ওকে, রান শেষ যদি হয় তাহলে এটার মধ্যে যদি আমরা রিফ্রেশ দেই তাহলে হচ্ছে আমাদেরকে দেখাবে যে এটা আপডেট হয়েছে। হ্যাঁ, এই যে লাস্ট মডিফাইড আপডেট হয়েছে। এখন কথা হচ্ছে আমরা ইউআরএলটা কোত্থেকে পাচ্ছি। সো ইউআরএলটা হচ্ছে এই যে এই জায়গাটাতে, অর্থাৎ আপনি যে কোনো একটা ফাংশনকে যদি ডেপ্লয় করেন, ডেপ্লয় করলে আপনি একটা ইউআরএল পাবেন। সেই ইউআরএল এ যদি যান, অর্থাৎ আপনি যদি এপিআই হয় তাহলে হচ্ছে এটা একটা, লাইক আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এইচটিটিপিএস, এবং এটা একটা পাবলিক ইউআরএল। সো এই ইউআরএল এর মধ্যে আপনার কোনো ধরনের অথেন্টিকেশন লাগবে না, কিছুই লাগবে না। আমি জাস্ট সরাসরি যদি ইউজ করতে চাই আমি ইউজ করতে পারবো। তো ফার্স্ট এপিআই তে হচ্ছে বাই ডিফল্ট এই যে সোয়াগারের ইউআইটা হচ্ছে অ্যাড করা থাকে। সো এই জন্য হচ্ছে আমরা ডক্সে গেলে এই জিনিসটা দেখতে পাচ্ছি। অ্যান্ড একটু আগে আমরা কি দেখছিলাম যে আমাদের শুধুমাত্র স্ল্যাশ রুট ছিল। অ্যান্ড এখন আমরা এখানে কি দেখতে পাচ্ছি, নতুন আরেকটা এন্ড পয়েন্ট, সেটা হচ্ছে নিউ। তো আমরা আমাদের ডিসকাশনের সময় একটা কথা বলেছিলাম যে আমি যদি চাই তাহলে একটা পার্টিকুলার ফাইলের মধ্যেও আমি চাইলে মাল্টিপল এপিআই এন্ড পয়েন্টকে আমি এরকম ভাবে ডিক্লেয়ার করে দিতে পারি, অ্যান্ড দেন আমি সেটা রান করতে পারি। তো এখানে কিন্তু আমরা সেম জিনিসটাই দেখছি। অর্থাৎ আমি যদি চাই তাহলে এখানে হচ্ছে শুধুমাত্র লাইক আমি যদি এখানে স্ল্যাশ দিই তাহলে হচ্ছে আমাদেরকে দেখাচ্ছে হ্যালো ফ্রম ল্যামডা। অ্যান্ড দেন আমি যদি এখানে স্ল্যাশ দিয়ে নিউ দিই তাহলে হচ্ছে নিউ এন্ড পয়েন্ট অ্যাডেড ইন ল্যামডা ফাংশন ইউআরএল। তো আমরা এভাবে মাল্টিপল অ্যাড করতে পারি। এবার একটু দেখি যে আসলে এই টোটাল জিনিসটা কাজ করছে কিভাবে। সো প্রথম বিষয়, যখন আপনি এডাব্লিউএস ল্যামডাতে আসবেন, ল্যামডার মধ্যে লাইক নর্মাল পেজটা থাকে হচ্ছে, ওয়েল নর্মাল পেজটা এরকম থাকে না, আমার অলরেডি ফাংশন ক্রিয়েট করা আছে এই জন্য হচ্ছে এরকম দেখাচ্ছে। ডেটা ফেচ করতে একটু টাইম লাগে। সো আমার কারেন্টলি রানিং আছে হচ্ছে একটা ল্যামডা ফাংশন, ও কি পরিমাণ হচ্ছে স্টোরেজ নিয়েছে সেটা আমাকে দেখাচ্ছে। আনরিজার্ভড অ্যাকাউন্ট কনকারেন্সি, ফুল অ্যাকাউন্ট কনকারেন্সি সেটা আমাকে দেখাচ্ছে। অর্থাৎ আমি যদি চাই তাহলে হচ্ছে কনকারেন্টলি এখানে হচ্ছে 1000টার মানে হিট পড়তে পারে। অ্যান্ড কনকারেন্ট মানে হচ্ছে অ্যাট দ্য সেম টাইম রিকোয়েস্ট এসেছে, অ্যান্ড সে হচ্ছে 1000 রিকোয়েস্টকে হচ্ছে হ্যান্ডেল করতে পারবে। অ্যান্ড এখানে হচ্ছে আমরা বেশ কিছু লাইক ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি ড্যাশবোর্ডে। সো এগুলা এই মুহূর্তে দরকার না, আমরা যদি ক্রিয়েট ফাংশনে আসি। সো ক্রিয়েট ফাংশনে আসার পর আমরা জাস্ট একটু বেসিক লেআউটটা যদি দেখে নিই, আমাদের এখানে হচ্ছে অথর ফ্রম স্ক্র্যাচ, অর্থাৎ এই জায়গাটাতে আমাদের নিজেদের মতো করে আমরা বানাতে পারছি। ইউজ ইউজ এ ব্লুপ্রিন্ট। সো ব্লুপ্রিন্টের মধ্যে হচ্ছে আমাদেরকে একটা এই যে দিয়ে দেয়, একটা কোড দিয়ে দেয়। সো আমরা সেটা নিয়ে কাজ করতে পারি, অথবা হচ্ছে একটা কন্টেনার ইমেজ থেকে রান করতে পারি। সো আমাদের অ্যাকচুয়ালি রান করার অথবা একটা ল্যামডা ফাংশন ক্রিয়েট করার তিনটা মেকানিজম আছে। সো আমরা যদি অথর ফ্রম স্ক্র্যাচের মধ্যে আসি, এই জায়গাটার মধ্যে হচ্ছে আমরা যে কোনো একটা নাম দিতে পারি, যে ওয়েল ম্যানুয়াল ল্যামডা। আমাদের এখানে হচ্ছে রান টাইম সিলেক্ট করা লাগবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেক টাইপের রান টাইম আছে, রাইট? সো আমাদের পার্টিকুলার যেটা লাগবে আমরা জাস্ট সেটা দিয়ে দিব। আর এখানে কিন্তু একটা এই যে অ্যামাজন লিনাক্স, এটা কাদের জন্য, এটা হচ্ছে গো, রাস, সি প্লাস প্লাস, অথবা আমাদের কাস্টম যদি কোনো কিছু থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এটা ইউজ করতে হবে। সো ইন মোস্ট কেসেস আমাদের জাভা, অ্যামাজন, লাইক জাভা, পাইথন, নোট জেএস এই টাইপের রান টাইম থাকলেই চলছে। সো আমাদের মেনলি যেটা লাগবে সেটা হচ্ছে পাইথন 3.12। আমরা এটা নিলাম। আর্কিটেকচারটা ডেফিনেটলি আমাদেরকে কনফিগার করে দিতে হবে যে আমি এআরএম এ চালাবো নাকি হচ্ছে x86 এ চালাবো। সো ইন্টেল অ্যান্ড এএমডি দুইটাই কিন্তু x86 এ চলে। সো আমাদের ইন মোস্ট কেসেস অ্যাপ্লিকেশনগুলো আসলে এই আর্কিটেকচার কম্প্যাটিবিলিটি মেক শিওর করেই হচ্ছে রান করা লাগে। ডিফল্ট এক্সিকিউশন রোল হচ্ছে আমাদের নর্মালি না দিলেও চলে, এটা যা আছে সেটা থাকতে চলে। লাইক আমি একটা নতুন রোল রাখতে পারি, একটা এক্সিস্টিং রোল নিতে পারি। সো আমাদের একটা হচ্ছে রোল অ্যাসাইন করে দিতে হবে। সো নর্মালি যেই জিনিসটা করা হয়, লাইক আমাদের এখানে একটা রোল আছে যেটা একটু আগে কাজ করছিল। সো মেন বিষয়টা হচ্ছে এই জায়গাটাতে আইএম এর একটা কনসেপ্ট চলে আসবে।
সেটা হচ্ছে আমাদের যে কোনো একটা ইউজার যখন থাকে, এডব্লিউএস এর মধ্যে কোন ইউজার কি কাজ করতে পারবে সেই জিনিসটা আমাদের কিছু রুলস এন্ড পলিসির থ্রুতে মেনশন করে দিতে হয়, যে এই রিসোর্সটা ইউজ করতে পারবে কিনা, এই রিসোর্সটা এক্সেস করতে পারবে কিনা, এবং পার্টিকুলার একটা রিসোর্স এক্সেস করে সেটাতে পার্টিকুলার কিছু টাস্ক সে এক্সিকিউট করতে পারবে কিনা। তা আমাদের ল্যামডাকে এক্সিকিউট করা, এটার জন্য আমাদের পারমিশন লাগবে। সেই পারমিশনের জন্য হচ্ছে আমাদের লাইক আমি এই যে এটা নিতে পারি, ক্রিয়েট এ নিউ রোল ফ্রম এডব্লিউএস পলিসি টেমপ্লেট। সো এডব্লিউএস এর যেমনটা বললাম যে পলিসি অ্যান্ড রুলস আছে, তো সেখানে বেশ কিছু টেমপ্লেটস আছে। সো আপনি ফুল পারমিশন দিয়ে ইজিলি একটা বানিয়ে নিতে পারেন। সো আমরা যদি চাই সে এখান থেকে হচ্ছে বানাতে পারি। যদি চাই তাহলে হচ্ছে আমি এভাবেও করতে পারি যে ক্রিয়েট এ নিউ রুলস, এটা হচ্ছে বাই ডিফল্ট সে একটা বানিয়ে নিবে, অর্থাৎ এখানে আমার কোনো ধরনের কনফিগারেশন লাগছে না। অথবা আমি একটা বানিয়ে নিয়ে সেটা আমি এখানে ইউজ করতে পারি। সো আই হ্যাভ দিস অপশনস, আমি কোনটা থেকে ইউজ করব। অ্যান্ড সাথে হচ্ছে আমাদের একটা এডিশনাল কনফিগারেশন। সো এডিশনাল কনফিগারেশনের মধ্যে আমি যদি চাই তাহলে হচ্ছে আমি কোনো একটা ভিপিসি এর সাথে কানেক্ট করতে পারি। ভিপিসি মানে হচ্ছে একটা প্রাইভেট নেটওয়ার্ক। সো যখন লাইক এই জায়গায় পাবলিক নেটওয়ার্ক আর প্রাইভেট নেটওয়ার্কের ক্ষেত্রে একটু যদি বলে রাখি, পাবলিক নেটওয়ার্ক হচ্ছে টোটাল ইন্টারনেট থেকে যে কোনো জায়গা থেকে আপনাকে অ্যাক্সেস করা যাবে। তো নর্মালি ইন্টারনাল কমিউনিকেশন আমরা যদি পাবলিক ডিএনএস অথবা ডোমেন নেম ইউজ করি, তখন কিন্তু আমাদের ল্যাটেন্সিটা স্বাভাবিকভাবে একটু বেড়ে যায়। আর যদি আমরা মানে প্রাইভেট, অর্থাৎ আমার ইন্টারনাল কমিউনিকেশন হবে আমার নিজের একটা সার্ভিস থেকে আরেকটা সার্ভিসে কমিউনিকেট করবে, সেই ক্ষেত্রে আমি যদি ইন্টারনাল কমিউনিকেট করতে যাই তখন আসলে আমার প্রাইভেট আইপিটি ইউজ করলে আমার ল্যাটেন্সি অনেক কমে আসে। তো প্রাইভেটের ক্ষেত্রে বিষয়টা অ্যাকচুয়ালি এটার উপরে ডিপেন্ড করে না যে সার্ভিসটা আপনার নামে আছে কি নেই, অথবা আপনি ম্যানেজ করছেন কি করছেন না। প্রাইভেট আইপি অথবা প্রাইভেট রিসোর্স ডিপেন্ড করে কোন ভিপিসি এর আন্ডারে আছে। সো যদি এরকম হয় যে আমার মাল্টিপল মানে আমার একটা ভিপিসি এর আন্ডারে মাল্টিপল প্রাইভেট রিসোর্স আছে যেগুলো আমার এক্সেস করা লাগবে, সেই ক্ষেত্রে হচ্ছে আমার এই যে ভিপিসি এটাকে অ্যানাবেল করা লাগবে। সিকিউরিটির ক্ষেত্রে আমি হচ্ছে কোড সাইন ইনটা ইউজ করতে পারি, এনক্রিপশন ইউজ করতে পারি, ট্যাক্স ইউজ করতে পারি, থিংস লাইক দিস। এন্ড এইগুলো করে হচ্ছে আমরা ম্যানুয়ালি একটা ফাংশন বানাতে পারি। এটা হচ্ছে আমরা যদি ম্যানুয়ালি একটা ফাংশন বানাতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রসেসটা এরকম। আর আমরা যদি এখানে আসি ল্যামডাতে, ল্যামডাতে আসার পরে ওয়েল আমাদের ফাংশনস এর মধ্যে আসলে আমাদেরকে এখানে দেখাবে যে আমাদের টোটাল কতগুলো ফাংশন আছে এন্ড আমরা কিভাবে রান করছি। আমাদের প্যাকেজ টাইপটা এখানে বলা হচ্ছে জিপ। এন্ড দেন যদি এটার মধ্যে ঢুকি তাহলে সেখান থেকে এই যে আমরা বাকিটা তো দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে আমাদের ইউআরএল। সো ল্যামডাতে বেসিক্যালি যখন আমরা অটোমেট করব তখন আসলে ল্যামডাতে আমাদের কোনো ধরনের কনফিগার করা লাগছে না। আহ, সেটার পরে আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে গিয়ে গিটহাব অ্যাকশন। ওয়েল, গিটহাব অ্যাকশনে আসার আগে আমরা একটা জিনিস একটু বলে নিই। সেটা হচ্ছে এডব্লিউএস এর যদি আমি অটোমেটিক্যালি অর্থাৎ এডব্লিউএস সিএলআই দিয়ে যদি আমরা কাজ করতে যাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটা জিনিস হচ্ছে, মানে একটা না, আমাদের হচ্ছে দুইটা জিনিস লাগে। একটা হচ্ছে এডব্লিউএস এক্সেস কি, মানে এডব্লিউএস এক্সেস কি লাগে, আরেকটা হচ্ছে এডব্লিউএস এক্সেস কি এর একটা আইডি লাগে, অর্থাৎ একটা সিক্রেট কি থাকে, একটা আইডি থাকে। তো নর্মালি আপনি মানে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে সরাসরি একটা ইউজার যেটা ছিল সেই ইউজারের থেকেই হচ্ছে আমরা কাজটা করেছি, ইউজারের মধ্যে পারমিশন দেওয়া ছিল। বাট যেটা আইডিয়ালি করা হয় সেটা হচ্ছে আপনি আলাদা একটা আইএম ইউজার বানিয়ে নেবেন, সেই ইউজারের জন্য একটা এক্সেস কি বানাবেন, সেই এক্সেস কি এর সাথে একটা মানে ওই যে টোকেন জেনারেট করবেন আর কি, একটা এক্সেস কি আইডি বানাবেন, একটা হচ্ছে সিক্রেট এক্সেস কি বানাবেন। তো এই জিনিসটা হচ্ছে আমরা সরাসরি আর এখন দেখাচ্ছি না, যেহেতু এটা হচ্ছে কনফিডেন্সিয়াল ডেটা। অর্থাৎ এই কিটা দিয়ে আপনি হচ্ছে এডব্লিউএস এর রিসোর্স যে কোনোটাকেও আপনি অটোমেট করতে পারবেন। সেটা হচ্ছে আপনি বানাবেন, বানানোর পর এটা হচ্ছে আপনি শুধুমাত্র একবারই দেখতে পারবেন। দ্যাট মিনস এটা নর্মালি ওই যে আম, বিভিন্ন টাইপের টোকেন যখন ক্রিয়েট করা হয় ওয়ান টাইম টোকেন, সেটা জাস্ট আপনি একবার দেখতে পারবেন, সেটা আপনি স্টোর করে রাখবেন, সেভ করে রাখবেন। অ্যান্ড করার পরে দেন হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ যেটা হচ্ছে গিটহাবে আমরা আমাদের সেটিংসে আসবো। আমরা একটা আমাদের নর্মাল রিপোজিটরি বানালাম, বানানোর পর সেখানে হতে পারে কোনো ধরনের কোড নেই, কিছু নেই, আমি জাস্ট একটা রিপোজিটরি বানালাম। বানানোর পর আমরা হচ্ছে এক্স্যাক্টলি এই জায়গাটাতে আসবো, সিক্রেটস অ্যান্ড ভেরিয়েবলস। এখানে হচ্ছে অ্যাকশনস আছে, অ্যান্ড অ্যাকশনসটা কাকে ইন্ডিকেট করছে, গিটহাব অ্যাকশনকে। আমরা অ্যাকশনসে আসবো। অ্যাকশনসে আসার পরে
আমার এই যে রিপোজিটরি, সেই রিপোজিটরির জন্য হচ্ছে আমি কোনো একটা সিক্রেট, মানে আমি সিক্রেট গুলো বানাবো। তো এখানে আমরা যে নামটা দিব সেই নামটার উপরে বেস করে আমাদের সিক্রেট বানাতে হবে। দ্যাট মিনস আমি যদি চাই যে এই নাম দিয়ে আমি একটা সিক্রেট বানাবো, তাহলে হচ্ছে আমাদের সিক্রেট ক্রিয়েট করতে গেলে ফার্স্টে হচ্ছে এই যে এখানে নামটা দিতে হবে। আর একটু আগে যে বললাম আপনার কোন একটা কি জেনারেট হবে, লেটস সে এটা যে কোনো একটা মানে কি হতে পারে, সেই কি এর ভ্যালুটা আপনি এখানে বসাবেন, বসিয়ে আপনি দিবেন যে অ্যাড সিক্রেট। সো লেটস সে আমরা যদি এখানে এটা জাস্ট হচ্ছে একটু এক্সাম্পল দিয়ে দেখি যে এরকম ভাবে দিলাম, অ্যান্ড এখানে হচ্ছে একটা র্যান্ডম স্ট্রিং দিয়ে দিই। সো এখানে হচ্ছে একটা এরকম র্যান্ডম স্ট্রিং দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি এক্সেস কি এর আইডিটা আরেকটু বড় হয় অ্যান্ড সিক্রেট কিটা আরেকটু বড় থাকে এবং জাস্ট নাম্বার থাকে না এখানে। তো মেনলি আমরা হচ্ছে এরকম ভাবে এটা অ্যাড দিতে পারি। অ্যাড দিলে এই যে এই জায়গাটাতে দেখছি যে এরকম আছে। অ্যান্ড পরবর্তীতে আমরা কি করতে পারবো, এই নামটাকে আমাদের যে পাইপলাইনটা আছে সেই পাইপলাইনের মধ্যে এই নামটাকে ইউজ করতে পারবো। মেনলি সিক্রেটস অথবা ভেরিয়েবল গুলো বসানো হয় এই কারণে, পরবর্তীতে আমরা এগুলোকে ইউজ করতে পারবো। সো ইন অ্যান এসেন্স, নর্মালি ডট ইএনভি তে যেই কাজগুলো করা হয়, অর্থাৎ ডট ইএনভি যেই পারপাসে ইউজ করা হয়, ভেরিয়েবলস এন্ড সিক্রেটস এক্স্যাক্টলি সেম পারপাস ইউজ করা হয়। সো আমরা যদি চাই তাহলে হচ্ছে যেমনটা বললাম যে ডট এনভি যেহেতু গিটের মধ্যে সরাসরি আসে না, এটা ডট গিট ইগনোরে থাকে এবং ডট এনভি পাস করাটাও নট এ গুড আইডিয়া। তাহলে গিটহাব অ্যাকশন দিয়ে কাজ করার ক্ষেত্রে আমরা চাইলে দেয়ার আর মেনি মেকানিজমস, বাট একটা হচ্ছে সবগুলো ভেরিয়েবলকে আমরা এখানে ডিফাইন করে দিতে পারি। সো এটা হচ্ছে ইনিশিয়াল সেটআপের ক্ষেত্রে আপনার কাছে একটু ওয়েল কোনটা ডিলিট করছি, ইনিশিয়াল সেটআপে জিনিসটা একটু ঝামেলার লাগতে পারে, বাট একবার হয়ে গেলে তারপরে এখানে আসলে আর তেমন কোনো প্রবলেম হবে না। সো ওকে, আমাদের আরেকটা জিনিস লাগছে, সেটা হচ্ছে এডব্লিউএস রিজন। সো এডব্লিউএস রিজনটা কেন লাগছে, ল্যামডা রান করতে গেলে আমরা যদি আরেকবার একটু এখানে আসি, আমি একটা পার্টিকুলার রিজনের মধ্যে আছি, এবার আমি যদি এখান থেকে এই জায়গাটা থেকে আমরা রিজনটা চেঞ্জ করে ফেলি, লেটস আমি যদি এখানে চলে আসি, তাহলে আমাকে দেখাবে যে আমার কাছে কারেন্টলি কোনো ফাংশন নেই। আমার কাছে কারেন্টলি কোনো ফাংশন নেই। অ্যান্ড ফাংশন না থাকার রিজনটা কি, বিকজ আমি আমার রিজন চেঞ্জ করে ফেলছি। সো ল্যামডা অ্যাকচুয়ালি ল্যামডা ফাংশনটা রিজন স্পেসিফিক। সো আপনাকে ডেফিনেটলি সিলেক্ট করতে হবে যে আপনি কোন রিজনের হয়ে, মানে রিজনের মধ্যে ল্যামডাটাকে লঞ্চ করতে চাচ্ছেন। অ্যান্ড এখন কথা হচ্ছে যে লাইক আপনি তো সিক্রেট কি অ্যান্ড আইডি এটা হচ্ছে আপনি জেনারেট করলেন, বাট রিজনটা আপনি কিভাবে পাচ্ছেন? সো নর্মালি যে কোনো একটা এডাব্লিউএস অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করা হয়, তখন হচ্ছে ওইটার একটা রিজন বাই ডিফল্ট দেওয়া থাকে, অথবা আমরা হচ্ছে নিজেরাই এডাব্লিউএস সিএলআইটা সেট আপ করে নিয়ে সেটার থ্রুতেও আমাদের এটা রিজন কি হবে সেটাকে হচ্ছে সেট আপ করে নিতে পারি। সো আইদার ডিফল্ট রিজনটা অথবা আমার টার্গেট যে রিজনের মধ্যে আমি সেট আপ করতে চাচ্ছি অথবা রান করতে চাচ্ছি, সেটার ভ্যালু আমাদের এখানে দিতে হবে। অর্থাৎ এই রিজনের উপরে বেস করেই কিন্তু ডেপ্লয়মেন্টটা হবে ওই পার্টিকুলার রিজনে। তো এই পোর্শনটা হচ্ছে আমাদের গিটহাব অ্যাকশনের পোর্শনটা। আর সেটার পরে আমাদের গিটহাব অ্যাকশনে আর তেমন কোনো কিছু করা লাগছে না। বাকি কাজটা থাকছে হচ্ছে, ওয়েল এখানে আরেকটা বিষয় একটু মেনশন করে রাখি যে আমরা যদি চাই তাহলে সেটআপটা আরেকটু কমপ্লিকেটেড হতে পারে, অর্থাৎ এখানে আরো বেশ কিছু স্টেপস অ্যাড করা যেতে পারে, বাট আমরা একদম স্টেপটাকে সিম্পলিফাইড রাখতে চেয়েছি, অর্থাৎ যেন আপনারা নিজেরা ট্রাই করতে গেলে আপনাদের খুব বেশি জিনিস মানে নিয়ে যেন কাজ করতে না হয়, সো দ্যাট আপনারা ইনিশিয়াল যে ফ্লেভারটা যে ল্যামডা কিভাবে কাজ করে, গিটহাব অ্যাকশন কিভাবে কাজ করে সেটার সাথে যেন অনবোর্ড করতে পারেন। সো আমরা এখন আসি যে আমাদের পরের দুইটা জিনিস আছে। এখানে আমরা একটা ফাইল দেখতে পাচ্ছি টেমপ্লেট ডট ইএমএল, আর আরেকটা জিনিস পাচ্ছি ডেপ্লয় ডট ইএমএল। সো ডেপ্লয় ডট ইএমএলটা হচ্ছে আমাদের গিটহাব অ্যাকশনে যেই জিনিসটা রান করে, যে স্টেপগুলা কোন কোন স্টেপ রান করবে সেটা বলে দেওয়া হয় হচ্ছে ডেপ্লয় ডট ইএমএল এ। আর টেমপ্লেট ডট ইএমএলটা হচ্ছে আমাদের এডাব্লিউএস এর মধ্যে আমরা যখন ল্যামডা দিয়ে কাজ করতে যাই তখন হচ্ছে সার্ভারলেস অ্যাপ্লিকেশন ম্যানেজার অর্থাৎ স্যাম নামের একটা জিনিস আছে, সেটার থ্রুতে আমাদের রান করা লাগে।
অথবা আমরা হচ্ছে সার্ভারলেস এর থ্রুতে রান করতে পারি। তো ওইটার থ্রুতে যখন আমাদের রান করতে হবে তখন আমাদের এই যে এখানে কিছু জিনিস মেনশন করে দেওয়া লাগবে যে অ্যাকচুয়ালি কাজটা কিভাবে হবে। তো আমরা একটু আগে হচ্ছে কিছু ওই যে ল্যামডা ফাংশন বানানোর সময় দেখলাম যে কিভাবে বানানো যায়। তো ওই বিষয়টি অ্যাকচুয়ালি আমরা এখানে মেনশন করে দিচ্ছি। প্রথম আমরা এখানে হচ্ছে রিসোর্সের মধ্যে আমরা এখানে একটা নাম দিচ্ছি যে ফার্স্ট এপিআই ফাংশন, অর্থাৎ আমাদের একটা রিসোর্স তৈরি হয় ফার্স্ট এপিআই ফাংশন নামে। এন্ড সেটার টাইপটা কি হবে, টাইপটা হচ্ছে সার্ভারলেস এবং এটা একটা ফাংশন হিসেবে থাকবে। প্রপার্টিজ এর মধ্যে আমরা কি বলে দিচ্ছি, কোড ইউআরআই। কোড ইউআরআইটা হচ্ছে আপনার কোডটা কোন ডিরেক্টরিতে আছে, এই যে এটা। সো এটা যদি অ্যাপের মধ্যে না থাকে অন্য কোনো জায়গায় থাকে তাহলে হচ্ছে আপনার এখানে ওই নামটা হবে। আমরা মেন ডট পাই এর মধ্যে একটা জিনিস দেখেছি, এই যে ম্যাগনাম। সো ম্যাগনামটা হচ্ছে আপনার একটা হ্যান্ডেলার, এই যে হ্যান্ডেলার ইকুয়াল ম্যাগনাম দিয়েছে। সো সার্ভারলেসে যখন আপনি রান করতে যাবেন তখন আপনার এরকম একটা হ্যান্ডেলার লাগবে। তো এই হ্যান্ডেলারটা অ্যাকচুয়ালি কোথায় আছে সেটার পাথটা আমরা বলে দিয়েছি মেন ডট পাই, নট মেন ডট পাই, অ্যাকচুয়ালি মেন ডট হ্যান্ডেলার, অর্থাৎ এই যে মেনের ভিতরে হচ্ছে হ্যান্ডেলারটা আছে। আমার রান টাইম কোনটা লাগবে সেটা মেনশন করে দিয়েছি, আর্কিটেকচার কি হবে সেটা মেনশন করে দিয়েছি, ফাংশন ইউআরএল কনফিগ। আমরা এখানে কি বললাম, এটা হচ্ছে পাবলিকলি অ্যাক্সেসিবল। সো আমাদের এখানে অথ টাইপের মধ্যে আমরা নাম দিয়ে দিয়েছি, দ্যাটস ইট। এখানে অ্যাকচুয়ালি আপনার এর বাইরে আর কোনো কিছু সেটআপ করা লাগছে না। So আপনি সেম টু সেম এই জিনিসটা আপনার পার্টিকুলার কোনো একটা অ্যাপ্লিকেশনের জন্য আপনি বসাতে পারেন। পাইথনের হলো তো ডেফিনেটলি আপনার মানে তেমন কোনো কিছু চেঞ্জই করা লাগবে না। আর যদি নোডের হয় তাহলে হচ্ছে আপনার এই যে রান টাইমের মধ্যে চেঞ্জ করা লাগবে, হ্যান্ডেলারের জায়গাটাতে হয়তো আপনি ইন্ডেক্স ডট হ্যান্ডেলার বসাতে হবে, থিংস লাইক দিস। ডিপেন্ড করছে আপনার মেন এক্সিকিউটেবল যে ফাইলটা সেটার নাম কি সেটার উপরে। দেন আসি আমরা ডেপ্লয় ডট ইএমএল এ। সো ডেপ্লয় ডট ইএমএল এ কি হচ্ছে, আমরা এখানে একটা নাম বলে দিচ্ছি, ডেপ্লয় ফার্স্ট এপিআই টু ল্যাম্বডা ফাংশন ইউআরএল। সো এই নামটা হচ্ছে আমাদের এই যে এই নামটা, আচ্ছা আমরা এটা একটু পরে দেখাচ্ছি। এই নামটা আমাদের গিটহাব অ্যাকশনের মধ্যে গেলে তখন আমরা পাবো। আমরা ট্রিগার নিয়ে কথা বলছিলাম। সো ট্রিগারকে মেনশন করা হয় অন দিয়ে, যে অন, দেন ট্রিগার নাম দেওয়া হয় যে কোন ট্রিগার, পুশ, পুল রিকোয়েস্ট হতে পারে, রিলিজ হতে পারে, পার্টিকুলার কোনো একটা ব্রাঞ্চের নাম হতে পারে, এরকম। So আমরা এখানে বলে দিচ্ছি যে পুশ, অর্থাৎ আমি যদি মেনের মধ্যে কোনো একটা পুশ করি তাহলে হচ্ছে এটা ট্রিগার হবে। মেনের মধ্যে পুশ করলে যে এই কাজটা হবে সেটা আমরা মেনশন করে দিচ্ছি ব্রাঞ্চেস এর মধ্যে, ব্রাঞ্চেস মেন। দেন আমরা জবস এর কথা বলছিলাম। সো প্রত্যেকটা জব পার্টিকুলার এক একটা রানারের মধ্যে রান করে। সো এখানে এগেন একটা জিনিস মেনশন করে দিই, আপনি জবস চাইলে মাল্টিপল রাখতে পারেন, জবস চাইলে সিঙ্গেলও রাখতে পারেন। সিমিলারলি ল্যামডাতে আপনি রান করবেন একটা ফাংশন, সেটার মধ্যে আপনি মাল্টিপল এন্ড পয়েন্ট বলে দিতে পারেন। সেই টোটাল জিনিসটা আপনার কাছে। অ্যান্ড ডেফিনেটলি এখানে বেশ কিছু ব্যাপার আছে, মাল্টিপল জায়গায় রাখা ভালো নাকি সিঙ্গেল জায়গায় রাখা ভালো, তো ওইটাতে এখন আর যাচ্ছি না। মেনলি জবস হচ্ছে আপনি যদি একটাতে রাখেন তার মানে টোটাল স্টেটটা এই একটা রানারের মধ্যেই থাকবে, অর্থাৎ এখানে আপনি শেয়ার করতে পারবেন। আর যদি এরকম হয় যে টোটাল স্টেপটা একটা রানারের মধ্যে নেই, অর্থাৎ আপনি মাল্টিপল জব এখানে বলে দিয়েছেন, তখন কিন্তু একটারটা আরেকটার মধ্যে শেয়ার হবে না। সো জবের নাম আমরা বলে দিয়েছি এই জায়গাটাতে ডেপ্লয়। সো এখানে আপনি যেই নাম দিবেন সেটি, জবের নাম আপনি যদি ডিফারেন্ট কিছু দেন তাহলে এখানে ডিফারেন্ট কিছুই থাকবে। রানসন উবুন্টু লেটেস্ট, এটা হচ্ছে আমাদের ওএসটা বলে দিতে হচ্ছে। সো রানের মধ্যে একটা ওএস থাকবে, সেই ওএসটা কি হবে সেটা বলে দিচ্ছি। এই যে প্রথম পোর্শনটা, এটা অ্যাকচুয়ালি আপনার কোডটাকে চেক আউট করে, অর্থাৎ আমার তো এটা একটা রানার, অর্থাৎ এখানে একটা এটা ইন এ সেন্স অ্যাকচুয়ালি একটা ভার্চুয়াল মেশিন। সো আমার যে রিপোজিটরিটা আছে সেটা ওইখানে চেক আউট করা লাগবে, না হয় আমি রান করবো কিভাবে। সো এই চেক আউটের কাজটা আমরা হচ্ছে এই জায়গাটাতে করি। সো চেক আউটের হচ্ছে মাল্টিপল ভার্সন আছে, এই প্রত্যেকটা হচ্ছে গিটহাব অ্যাকশনের বিভিন্ন টাইপের প্লাগইনস। সো এখানে হচ্ছে মাল্টিপল ভার্সন আছে, এটা হচ্ছে লেটেস্ট ভার্সন প্রবাবলি, কয়েকদিন আগে হচ্ছে V3 ছিল। সো এটা হচ্ছে যেটা আপনি ইউজ করেন করতে পারেন। দেন আমার কি করতে হচ্ছে, আমার পাইথনকে সেট আপ করা লাগছে। সো এগেন পাইথন সেট আপ করার জন্য প্লাগইন আছে। সো আমরা কি করতে পারছি, পাইথন সেট আপের ক্ষেত্রে আমরা ওই প্লাগইনটা ইউজ করছি, আমি বলে দিচ্ছি 3.12 এটা ইউজ করবো। তারপরের একটা জিনিস সেটা হচ্ছে আমরা কি বললাম, আমাদের সার্ভারলেস ডেপ্লয়মেন্টের ক্ষেত্রে হচ্ছে স্যাম ইউজ করা লাগে। অ্যান্ড স্যাম ইউজ করতে গেলে আমাদের হচ্ছে এই জিনিসটাকে ইনস্টল করে নিতে হবে, এডাব্লিউএস স্যাম সিএলআই। তো ওই ইনস্টলেশনটা আমরা করে নিচ্ছি। সো আমি যদি এডাব্লিউএস এর মধ্যে ল্যামডা এরকম অটোমেটিক্যালি কনফিগার করতে চাই তাহলে হচ্ছে আমার কাছে দুইটা অপশন আছে, একটা হচ্ছে আমি স্যাম দিয়ে করতে পারি, অথবা হচ্ছে একটা সার্ভারলেস নামের একটা প্লাগইন আছে আমি সেটা দিয়ে করতে পারি। দেন হচ্ছে আমাদের এডাব্লিউএস এর ক্রেডেনশিয়ালটা, অর্থাৎ আমি এডাব্লিউএস এর মধ্যে কোনো একটা পার্টিকুলার টাস্ককে এক্সিকিউট করতে যাচ্ছি, তো করার জন্য আমার তো এক্সেস লাগবে, রাইট?
যেহেতু এটা অটোমেটিক্যালি হচ্ছে। তো আমি যখন ম্যানেজমেন্ট কনসোল থেকে লগ ইন করি তখন আমার ক্রেডেনশিয়াল অথরাইজড হচ্ছে, আমাকে চিনে। কিন্তু যখন পার্টিকুলার একটা মানে ডিফারেন্ট থার্ড পার্টি কোনো একটা সার্ভিস থেকে আমি কাজটা করাতে যাচ্ছি, ওকে তো আর মানে এডাব্লিউএস মানে পারমিট করবে না যে কোনো একটা টাস্ক অপারেট করার জন্য। So আমাদের ফার্স্টে এই অথরাইজেশনের জন্য কি লাগছে, এই যে এই জিনিসগুলো বলে দিতে হচ্ছে। সো রিজনটা সব সময় লাগে না, বাট রিজনটা অ্যাকচুয়ালি মানে লাইক আপনার অথরাইজেশনের ক্ষেত্রে আপনার রিজনটা লাগবে না। আপনি রিজন না দেন তাহলে হচ্ছে ডিফল্ট যে রিজনটা আছে সেটা নিয়ে নেবেন। অ্যান্ড এই কনসেপ্টটা আপনি যে কোনো টাইপের অটোমেট করতে গেলেই আপনার এই অথরাইজেশনটা ইউজ করা লাগবে। এটা যে শুধুমাত্র আমাদের গিটহাব অ্যাকশন ইউজ করতে হচ্ছে বিষয়টা এরকম না। So আমরা হচ্ছে এখানে অথরাইজেশনটা করছি। এখানে একটা বিষয়, এই যে সিক্রেটস ডট এডাব্লিউএস এক্সেস কি আইডি, এই ভ্যালুটা আসছে কোত্থেকে? আমরা একটু আগে যে এনভায়রনমেন্টটা সেট করলাম অ্যাকচুয়ালি আমরা সেখান থেকে ভ্যালুটা পাচ্ছি। এখানে যদি ডিফারেন্ট কোনো নাম হতো তাহলে কিন্তু আমাদের এই জায়গাটাতে এক্স্যাক্টলি ওই নামটা বসাতে হতো। সো বাই ডিফল্ট হচ্ছে মানে মানে এটা কনভেনশনালি আমরা এই কাজটা করি যে এডাব্লিউএস এক্সেস কি আইডি এটা ইউজ করি, তারপরে হচ্ছে এডাব্লিউএস সিক্রেট এক্সেস কি এটা ইউজ করি। সো এটা হচ্ছে ডিফল্ট, বাট আমরা যদি চাই অন্য কোনো নাম দিই তাহলে অ্যাকচুয়ালি আমরা এখানে ওই নামটা দিব। অ্যান্ড দেন হচ্ছে ভাইটাল এই কাজটা। সো এখানে একটা জিনিস একটু মেনশন করে দিই, এই যে কমান্ডটা, সেই কমান্ডটা অ্যাকচুয়ালি কে রান করছে? এই যে ইনস্টল স্যাম সিএলআই এটা রান করছে। সো অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা যখন ওই যে লাইক ফার্স্ট ট্রাই করছি তখন হচ্ছে প্রত্যেকটা স্টেপকে আমরা ধরে আলাদা আলাদা জবে দিয়ে দিই। So আমি যদি এখন আলাদা আলাদা জবে দিই প্রবলেমটা কি হচ্ছে, আমার একটা রানারের মধ্যে সিএলআই সেট আপ হচ্ছে, আর ডিফারেন্ট একটা রানারের মধ্যে হচ্ছে এডাব্লিউএস কনফিগার হচ্ছে, এন্ড ডিফারেন্ট আরেকটা রানারের মধ্যে হচ্ছে এটাকে এই যে ডিপ্লয় করা হচ্ছে, একটাতে বিল্ড করছে একটা ডিপ্লয় করছে। তো এই সময় আপনার মাল্টিপল টাইমস এরর আসবে। তো এই টাইপের সিনারিওতে ডেফিনেটলি এটা উচিত যখন আমরা স্টেটটাকে পাস করা লাগবে তখন একটা সিঙ্গেল জবের মধ্যে রেখে জিনিসটাকে রান করা। তো স্যাম যখন বিল্ড করে, স্যাম বিল্ড করে কার উপরে বেস করে? এই ফাইলটার উপরে বেস করে। অ্যান্ড পরবর্তীতে আমরা যখন এটাকে ডেপ্লয় করছি, ডেপ্লয় করার সময় আমাদের হচ্ছে ক্লাউড ফরমেশনের থ্রুতে হচ্ছে ডেপ্লয় করা হয়। ক্লাউড ফরমেশন বেসিক্যালি এডাব্লিউএস এর ভেরিয়াস সার্ভিসেস অটোমেটিক্যালি ম্যানেজ করার জন্য হচ্ছে ইউজ করা থাকে। সো আমরা হচ্ছে ক্লাউড ফরমেশনের মধ্যে একটা স্ট্যাক, অর্থাৎ প্রত্যেকটা কাজ হচ্ছে এক একটা স্ট্যাক হিসাবে ডিফাইন করা হয়। সো এই জায়গাটাতে আমরা স্ট্যাকের নাম বলে দিচ্ছি। তারপরে হচ্ছে আমাদের S3 রিজলভের একটা পোর্শন দিয়েছি। ক্যাপাবিলিটিস হচ্ছে ক্যাপাবিলিটি আইএম রিজনের মধ্যে আমরা এই যে রিজনের নামটা দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে নো কনফার্ম চেঞ্জ সেট, এটা হচ্ছে ডিফল্ট একটা বসিয়ে দিয়েছি, আর হচ্ছে নো ফেল অন এমটি চেঞ্জ সেট। সো আমাদের যদি চেঞ্জ সেট যদি এমটি থাকে তাহলে হচ্ছে কোনো ধরনের ফেলিওর দেখাবে না। তো এটা হচ্ছে ডিফল্ট কনফিগারেশন, এটা হচ্ছে আমরা বসিয়ে দিয়েছি। এখানে মেনলি আমাদের যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে এই নামটা অ্যান্ড এই পোর্শনটা, যে আমরা আসলে কোন রিজনে দিব অ্যান্ড এই স্ট্যাকের নামটা কি থাকবে। অ্যান্ড এটার উপরে বেস করে যখন আমরা এখানে মানে এই সেট আপটা করার পরে, অর্থাৎ এই যে deploy.yaml, এবং আমরা যদি একটু জিনিসটা ক্লিয়ারিফাই করি যে আমরা যদি চাই তাহলে সরাসরি এই কমান্ডসটা আমাদের এডাব্লিউএস সিএলআই যেটা সেট আপ করছে লোকালি সেটার মধ্যেও যদি রান দিই তাহলেও অ্যাকচুয়ালি আমাদের এই যে ডেপ্লয়মেন্টের কাজটা হবে। সো বেসিক্যালি ডেপ্লয়মেন্টের কাজটা এই কমান্ডের থ্রুতে হচ্ছে। সো বেসিক্যালি আমাদের একটা মানে সিআইসিডি পাইপলাইন, এখানে মেনলি সিআই পোর্শনটা হয়নি টেকনিক্যালি, মানে সিআইপি এর টোটাল যে স্টেপগুলো ওই স্টেপগুলো এখানে ইনক্লুড করা হয়নি, বাট মানে বেসিক্যালি আমাদের সিআইসির একদম সিম্পল একটা সিআইসিডি পাইপলাইন থেকে আমরা কিভাবে এডাব্লিউএস ল্যামডাতে ডিপ্লয় করতে পারি সেটার জন্য আসলে আমাদের জাস্ট এই দুইটা সেটআপ লাগছে অ্যান্ড একটা ফাংশন লাগছে, যে ফাংশনটা মেনলি অ্যাপ্লিকেশনটা হিসেবে সার্ভ হবে অথবা ফাংশন হিসেবে সার্ভ হবে। ওকে, সো আমরা পরের পোর্শনে যাওয়ার আগে আমাদের ইন্টারেক্টিভ কেয়ার্স থেকে সেলসের একজন আছেন, আমরা হচ্ছে জি। জি, থ্যাংক ইউ সো মাচ নাইন মুবাশির ভাইকে এতক্ষণ আমাদের লার্নারদের সাথে আজকে আমাদের যে টপিকটা নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য। অনেক সুন্দর একটা আলোচনা হয়েছে। সো আমরা এখন আমাদের আপকামিং যে ডেভঅপস ক্যারিয়ার পাথ ব্যাচ প্রোগ্রামটির ব্যাপারে আপনাদেরকে একটু বিস্তারিত জানাতে চাই। সেই জন্য আমি ফ্লোর দিতে চাচ্ছি আমাদের আজকে এই ওয়েবিনারে সেলস টিম থেকে আছেন মারুফ রহমান সিয়াম ভাই। সিয়াম ভাই শুনতে পাচ্ছেন আমাকে আপনি? যদি
ভাই আছেন আমাদের সাথে? ভাই একটু ওয়েট করতে। আহ হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া, শুনতে পাচ্ছেন আমাকে? জি সিএম ভাই, আপনাকে শোনা যাচ্ছে। আপনি কাইন্ডলি আমাদের লার্নারদের সাথে এখন ওকে। হ্যাঁ কমিউনিকেট করতে হবে। জি, আসসালামু থ্যাংক ইউ। আলাইকুম এভরিওয়ান, আমি কাজী মারুফ রহমান সিয়াম, ইন্টারেক্টিভ কেয়ারস এ অ্যাজ এ ক্যারিয়ার কাউন্সিলর হিসেবে আছি। তো এতক্ষণ খুব ফ্রুটফুল এবং খুব ইম্পর্টেন্ট ডিসকাশন চলছিল। তো আশা করি সবাই বেনিফিটেড হয়েছেন। তা এখন আসি আসলে ডেভঅপস এর, আপনারা যে জিনিসটা হয়তোবা ক্যারিয়ার শুরু করতে চাচ্ছেন, হয়তোবা একটা কোর্স করতে চাচ্ছেন, হয়তোবা একটা গাইডলাইন চাচ্ছেন আর কি। তো আমাদের আসলে ডেভঅপস এর উপরে ব্যাচ 5 অলরেডি আমাদের লঞ্চ হয়ে গিয়েছে। এবং এই ডেভঅপস ব্যাচ 5 এর মধ্যে অ্যাজ এ লিড ইনস্ট্রাক্টর হিসেবে আমাদের রাতুল ভাই আছেন, পাশাপাশি আমাদের করিম ভাই আছেন। তো ওনাদের দুইজনের এক্সপিরিয়েন্স বলেন এই সেক্টরে হিউজ, এবং তারা খুবই এক্সপার্ট এই সেক্টরটিতে। তা এবার আসি আসলে আমাদের ডেভঅপস ক্যারিয়ার পাথের মধ্যে আপনারা কি কি শিখবেন। তো এখানে আমরা গিটের বেসিক কমান্ডস থেকে শুরু করে লিনাক্স ওএস এর ফান্ডামেন্টালস, সাবনেটিং, ডকার দিয়ে ডিপ্লয়মেন্ট, পাশাপাশি হলো কুবারনেটিস দিয়ে কন্টেইন ম্যানেজমেন্টের যে বিষয়টা থাকতেছে সেটা আমরা কভার করছি। তো এখানে মূলত আমরা 200টার উপরে প্রি রেকর্ডেড ভিডিওস পাবো, এবং 50টার উপরে লাইভ ক্লাস থাকবে এই কোর্সের মধ্যে। এবং আমরা রিয়েল টাইম এক্সপিরিয়েন্সের জন্য, অথবা আপনি ইন ফিউচারে যে কাজগুলো করবেন তার জন্য আমাদের ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কিছু প্রজেক্ট থাকবে, সেটা হবে 10টার মতো। এবং এর পাশাপাশি ইন্টারভিউর জন্য আপনার মক টেস্ট, মক ইন্টারভিউ থাকবে, জব প্লেসমেন্টের জন্য লাইফ টাইম এক্সেস পাবেন। পুরোটা কোর্সের ভিডিও, রেকর্ডেড ভিডিও হোক, প্রি রেকর্ডেড ভিডিও হোক, লাইফ টাইম এক্সেস পাচ্ছেন। এবং ডেইলি 2 বেলা করে এই কোর্সের মধ্যে আপনারা সাপোর্ট সেশন পেয়ে যাচ্ছেন। আচ্ছা, তো এবার আসি আসলে আমাদের উইকলি ক্লাসেস বা এই বিষয়গুলো। উইকলি আপনারা 2 দিন ক্লাস পাবেন এই কোর্সের মধ্যে, একটা হলো সোমবার এবং আরেকটা হলো বুধবার রাত 9টা থেকে 10:30 পর্যন্ত 1.5 ঘন্টা সেশন থাকবে। তো এই কোর্সটা মূলত প্রাইস, রেগুলার কোর্স ফিটা হলো 8,000 টাকা। বাট আজকে দেখলাম আজকে অনেকেই জয়েন করেছেন এই কোর্সে, ওয়েবিনারটিতে। তো আপনারা যারা আসলে জয়েন করেছেন আজকের জন্য রেগুলার কোর্স ফির উপরে হিউজ একটা ডিসকাউন্ট আছে। তো যারা হয়তোবা কোর্সে এনরোল করতে চাচ্ছেন, আজকে রাত 11টা 59 মিনিটের মধ্যে যারা এনরোল করতে পারবেন তাদের জন্য রেগুলার কোর্স ফি 8,000 টাকার উপরে একটা ডিসকাউন্ট আপনি অ্যাভেল করতে পারছেন। ঠিক আছে, এছাড়াও যদি কোনো ধরনের কোয়ারিজ থাকে, ডিসকাউন্ট রিলেটেড কোয়ারিজ থাকে, আমি আমার নাম্বারটি চ্যাট বক্সে শেয়ার করে দিচ্ছি। আপনারা ডিরেক্টলি আমার সাথে কমিউনিকেশন করতে পারেন, আর যদি কোথাও কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই যোগাযোগ করবেন। থ্যাংক ইউ হাসনাইন ভাই। ভাই কাইন্ডলি এখান থেকে আপনারা কন্টিনিউ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ সো মাচ সিয়াম ভাইকে আমাদের সাথে আমাদের লার্নারদের যে আমাদের আপকামিং কোর্স সেটা ব্যাপারে বিস্তারিত শেয়ার করার জন্য। এন্ড আপনারা যদি কোর্স রিলেটেড আপনাদের যদি কোনো কোয়েরি সামনে চলে আসে, সিয়াম ভাই তার কন্ট্যাক্ট ডিটেলস চ্যাট বক্সে দিয়ে রাখছেন, তিনি দিয়ে দিয়েছেন অলরেডি। সো আমরা এখন যেটা করব, আমরা আমাদের ওয়েবিনারের বাকি পার্টে চলবো। নাইয়ান ভাই আছেন, আমি তাকে ফ্লো দিতে যাচ্ছি এবং আমাদের ওয়েবিনারের বাকি পার্টটা কন্টিনিউ করা যাবে। ওকে, থ্যাংক ইউ। সো আমরা হচ্ছে এখন যদি একটু স্টেপ বাই স্টেপ দেখি, যে আমরা তো একটু আগে কোডগুলো দেখলাম, এই কোডের মতো অনেক কিছু লেখা হচ্ছে। সো ওইটার আসলে আউটপুট গুলো কোন জায়গায় এসেছে, কোন জায়গায় ইফেক্ট নিয়েছে সেই জিনিসটা যদি দেখি, এন্ড আমরা যদি এটাকে একটু সাইড বাই সাইড রাখি, ওকে। সো প্রথম বিষয়টা হচ্ছে টেমপ্লেট। এন্ড টেমপ্লেটের ক্ষেত্রে আমরা লাইক এই টেমপ্লেটটা যে শুধুমাত্র আপনি ল্যামডার জন্য ইউজ করেন বিষয়টা এরকম না। যেমনটা বললাম যে আমরা আসলে যদি চাই তাহলে এই যে কমান্ডটা অথবা এডব্লিউএস সিএলআই এর যে লাইক সিএলআই ইনস্টল করে আমরা হচ্ছে বিভিন্ন টাইপের কমান্ড দিতে পারি, যে কমান্ডের থ্রুতে আমরা ইনফ্রাস্ট্রাকচার গুলো ক্রিয়েট করতে পারি। আর ক্রিয়েট করতে গেলে আমাদের ডেফিনেটলি হচ্ছে অথেন্টিকেশনটা লাগবে, তারপরে হচ্ছে আমরা যে কোনো ধরনের ইনফ্রাস্ট্রাকচার যদি আমাদের পারমিশন থাকে ক্রিয়েট করতে পারবো। সো টেমপ্লেটটা মেনলি ইউজ করা হয় হচ্ছে আপনার আম, এটা ক্লাউড ফরমেশনের জন্য ইউজ করা হয়, এন্ড আমরা বেসিক্যালি ইউজ করতে হচ্ছে স্যামের
মানে স্যাম বিল্ডের যে কাজটা সেটার জন্য, অর্থাৎ আমাদের সার্ভারলেসে অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট সেটার জন্য হচ্ছে আমরা এটা ইউজ করছি। সো এই জায়গাটাতে আমরা একটা জিনিস মেনশন করেছি যে আমাদের রিসোর্স একটা বানাতে হবে যেটা হচ্ছে ফার্স্ট এপিআই ফাংশন। সেই ফার্স্ট এপিআই ফাংশনটা কোথায় আছে? সো প্রথম জিনিসটা হচ্ছে আমাদের এই জায়গাটাতে deploy.yml এ আমরা এখানে পাইথন ফার্স্ট এপিআই ল্যামডা ইউআরএল এখানে একটা নাম দিয়েছি। সো এই যে ক্লাউড ফরমেশনে এসে যদি স্ট্যাকের মধ্যে দেখি যে আমার অ্যাকচুয়ালি ডিপ্লয়মেন্ট হওয়ার পরে কাজটা ঠিক মতো হয়েছে কিনা, সেটা আমরা এই জায়গাটাতে দেখতে পাবো। সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের এখানে একটা নাম আছে। এখন আমরা এই টেমপ্লেটের মধ্যে একটা ডেসক্রিপশন দিয়ে দিয়েছিলাম। সো ডেসক্রিপশনটা কোথায় দেখছি? এখানে। সো ডেসক্রিপশন যদি আমি ডিফারেন্ট কিছু দিই তাহলে আমাকে ওই ডেসক্রিপশনটা দেখাবে। আমরা রিসোর্সেস এর মধ্যে আসলে আমরা এই যে এখানে রিসোর্সেসটা বানাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা এখানে পেয়েছি। সো এই জায়গাটার মধ্যে হচ্ছে আমাদের লাইক কয়েকটা রিসোর্সই আছে, বাট মেইনলি আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে আমাদের এই যে এটা যে ফার্স্ট এপিআই ফাংশন, যেটা হচ্ছে এই নামটা। অ্যান্ড সেটার পরে হচ্ছে আমাদের এখানে একটা রোল ক্রিয়েট করতে হচ্ছে, একটা ইউআরএল আছে। সো এটা হচ্ছে ইউআরএল, এই ইউআরএলটা অ্যাকচুয়ালি আমাদের লাগছে যাতে আমরা এটাকে কোনো ধরনের ওই যে লাইক আমরা অ্যাকচুয়ালি সামনে একটা এপিআই গেটওয়ে বসাতে পারি। তো এপিআই গেটওয়ে বসাতে গেলে আমাদের হচ্ছে এক্সট্রা কিছু স্টেপস ফলো করা লাগতো। সো এই জিনিসটা যেন ফলো না করা লাগে এই জন্য আমরা হচ্ছে সরাসরি ল্যামডা থেকে অ্যাক্সেস করছি। তো এই ইউআরএল থেকে আমরা পাবলিকলি রেখে দিচ্ছি। তো এই কনফিগারেশনটা হচ্ছে আমরা এই জায়গাটা থেকে পাচ্ছি। অ্যান্ড আফটার দ্যাট আমরা তো ল্যামডার এই জায়গাটাতে দেখলাম যে এখানে আসলে তেমন আদার কোনো চেঞ্জেস নেই। তারপরের যে পোর্শনটা সেটা হচ্ছে এই যে আমাদের অ্যাকশনটা। সো অ্যাকশনের মধ্যে ওয়েল আমাদের হচ্ছে টোটাল যতগুলো রান করবে, ওয়ার্কফ্লো রান করবে, সব হচ্ছে আমরা এখানে দেখতে পারবো। অ্যান্ড ইন রিয়েল টাইম আমরা হচ্ছে জাস্ট যদি একটু দেখি যে এখানে যদি কোনো একটা চেঞ্জ করে আমি কমিট করি তাহলে এই জায়গায় ওই চেঞ্জেসটা আসছে কিনা। অলসো আমাদের deploy.yml এ যদি একটু খেয়াল করি আমরা এখানে একটা নাম দিয়েছি যে deploy first api to lambda function url। সো এই নামটা হচ্ছে আমাদের এই জায়গাটাতে দেখাবে। তো এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্কফ্লো এর যে নামটা সেটার উপরে বেস করে এখানে থাকবে। এরকম হতে পারে আমার মাল্টিপল ওয়ার্কফ্লো এর ফাইল থাকতে পারে, অর্থাৎ আমার যদি ডিফারেন্ট আরেকটা ফাইল থাকে deploy.yml না রেখে অন্য একটা নামে যদি আমি রাখি তাহলে সেটার জন্য এখানে নতুন আরেকটা নাম শো করবে। তো এই জায়গাটাতে আমরা deploy.yml এর মধ্যে হচ্ছে তেমন কোনো চেঞ্জেস করব না। আমরা হচ্ছে main.py তে well, যেহেতু আমরা ক্লোজিং সেকশনে চলে এসেছি সো আমরা নতুন আরেকটা ইনপয়েন্ট দিয়ে দিই। তো আমরা যখন আমাদের কোডটাকে পুশ করছি আমরা যদি এই জায়গাটাতে একটু নজর রাখি, আমাদের কোড পুশ হওয়ার পরে এখানে হচ্ছে একটা ইভেন্ট ট্রিগার হওয়ার কথা। বলে আমরা জাস্ট একটা রিফ্রেশ দিই। সো এই যে আমাদের যে কমিটের নামটা সেই কমিটের নামটা দিয়ে হচ্ছে আমাদের ওয়ার্কফ্লো এর এই জায়গাটাতে দেখতে পাচ্ছি। অ্যাট দ্য সেম টাইম আমাদের এখানে কোন ধরনের কোন চেঞ্জ হয়েছে কোন হ্যাশের মধ্যে এই যে কমিট হ্যাশটাও আমরা দেখতে পাচ্ছি। যদি এটার ভিতরে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে নামটা চলছে জবস। তো আমার যদি এরকম হয় যে মাল্টিপল মানে আমি জবের নাম ডিফাইন করে রেখেছি তাহলে অ্যাকচুয়ালি এখানে মাল্টিপল জবসই আমাকে শো করতে একটার পর আরেকটা রান করতে, আর যদি প্যারালালি রান করে তাহলে সবগুলো রান করতো। অ্যান্ড এখানে হচ্ছে আমরা এটা ডেপ্লয় দিয়েছি সো এখানে ডেপ্লয় দেখাচ্ছে। আর আমার স্টেপগুলো ঠিক মতো মানে এক্স্যাক্টলি কোন স্টেপের পরে কোন স্টেপ চলছে সেটা অ্যাকচুয়ালি আমরা এই যে এই জায়গাগুলোতে দেখতে পারবো, অর্থাৎ আমাদের এই যে প্রত্যেকটা স্টেপস এই প্রত্যেকটা স্টেপস এখানে দেখাবে। সো কোনো কারণে আমাদের পাইপলাইন হচ্ছে ফেল করতে পারে, পাইপলাইনের মধ্যে কোনো ধরনের এরর আসতে পারে, ফেল মানে লাইক প্রপার এক্সিকিউশন না হতে পারে।
তো ওই ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি এই জায়গাটা থেকে দেখে ডিবাগ করতে পারি যে এক্স্যাক্টলি কি কারণে পাইপলাইনটা ফেল করেছে। সো সেটার পরে লাইক আমাদের ডেপ্লয়মেন্ট ডান হওয়ার পর আমরা ল্যাম্বডাতে আবার চলে আসলাম। আসার পরে যদি রিলোড দিই তাহলে দেখবো যে লাস্ট মডিফাইড ফিউ সেকেন্ডস আগো। ইয়া 35 সেকেন্ডস আগো। অ্যান্ড আমরা যদি সরাসরি এই জায়গাটার মধ্যে আমাদের নতুন এন্ড পয়েন্টটা দিই, এগেন আমরা দেখছি একটা টাইম লাগছে। সেই টাইমটা আসলে কেন লাগছে এভরি টাইম? বিকজ এই যে আমরা স্যাম বিল্ডের যে পোর্শনটা সেখানে অ্যাকচুয়ালি আমাদের টোটাল জিনিসটাকে কনফিগার করছে। রিকোয়ারমেন্টস ডট টিএক্সটি এটাকে হচ্ছে আগে ইনস্টল করে নিচ্ছে, ইনস্টল করার পরে দেন এটা রান করছে, এই যে মেন ডট পাই এটা রান করছে। সো যদি এরকম হয় যে আমার রিকোয়ারমেন্টস ডট টিএক্সটিতে মাত্র হচ্ছে এই কয়টা যাচ্ছে, আমি যদি এই কয়টা না রেখে আরো অনেকগুলো রাখি, তখন বিষয়টা কি হবে, আমার এই যে একটা এন্ড পয়েন্ট হিট হওয়ার পর এটা যে আসছে সেটা আসতে আমার টাইম আরো বেশি লাগবে। সো আমরা যদি আরেকবার এটা দিই, সো আপনার কোল স্টার্টের একটা বিষয় বলছিলাম, রাইট? সো আমরা যখন একটা হিট করছি ওই ইনিশিয়াল হিটে টাইমটা বেশি লাগছে, দেন আপনি যতবার হিট করছেন ওইটাতে কম্পারেটিভলি টাইমটা কম লাগছে। সো কোল স্টার্ট সলভ করার একটা ওয়ে হচ্ছে এরকম যে কানেকশনটাকে সবসময় ওয়ার্ম রাখা। ওয়ার্ম মানে কোল্ড আমরা কখন বলছি, যখন এটা আইডল অবস্থায় আছে, অর্থাৎ টোটালি কোনো ধরনের ইউজ হচ্ছে না। ওয়ার্ম রাখা হচ্ছে আমি এই ইনস্ট্যান্সটা লঞ্চ করেছি, করে আমরা কি বললাম যে 15 সেকেন্ড পর্যন্ত সে হচ্ছে মানে যে কোনো পার্টিকুলার একটা ফাংশন 15 সেকেন্ড পর্যন্ত চলতে পারবে, তারপরে ওটা অটোমেটিক্যালি মানে টার্মিনেট হয়ে যাবে। সো ডেফিনেটলি এরকম ভাবে ফাংশন লেখার দরকার নেই যে কোনো কারণ ছাড়া এটা 15 সেকেন্ড চলবে। নর্মালি যেই কাজটা করা হয় সেটা হচ্ছে আফটার এ সার্টেন পিরিয়ড অফ টাইম আমরা হচ্ছে অটোমেটিক্যালি ফাংশনগুলোকে ইনভোক করতে পারি। সো ইনভোক করে রাখলে বিষয়টা কি হচ্ছে, এবার যদি আপনি লাইক আমি এটাকে ইনভোক করে রেখেছি, এখন আপনি যদি এটাকে হিট করেন তাহলে অ্যাকচুয়ালি আপনি এই জিনিসটার রেসপন্সটা আর একটু তাড়াতাড়ি পাবেন। সো ইনভোকের টাইমটা আমরা হচ্ছে এরকম বলে দিতে পারি যে এটা 5 মিনিট পর পর হবে, 10 মিনিট পর পর হবে, এবং একটা টাইম আউটও বলা থাকে যে কতক্ষণ পরে এটা চলে যাবে। সো এটা 10 সেকেন্ড পরে চলে যেতে পারে। সো 10 সেকেন্ড পরে চলে যাওয়া মানে আপনি 15 নম্বর সেকেন্ডে গিয়ে যদি আবার ইনভোক করেন অথবা কল করেন তাহলে কিন্তু আপনার রেসপন্স পেতে টাইমটা আবার বেশি লাগবে। তো এই মেকানিজম গুলা লাইক এগুলা আরেকটু ইন ডিটেল অথবা ইন ডেপথ বিষয়। তো টোটাল সবগুলো জিনিস তো আর আজকে কভার করা পসিবল হবে না। আজকে মেনলি এটাও প্ল্যান ছিল যে সার্ভারলেস আর্কিটেকচারের ব্যাপারে একটু কথা বলা, বাট সেটা নিয়েও বলতে গেলে আসলে লাইক দ্যাট উইল টেক আ লট অফ টাইম। তো আমরা হচ্ছে আমাদের মেইন যে সেশন সেটা হচ্ছে আমরা আজকে এতটুকু পর্যন্তই রাখি। আমরা যদি আরেকবার একটু রিক্যাপ করি, মেইনলি আমরা ডিসকাস করেছি এডব্লিউএস এর কম্পিউটেশন রিসোর্স গুলো কি, এবং সেটা নিয়ে রিসার্চ করার আর মানে ডিসকাস করার রিজন হচ্ছে লাইক দেয়ার আর লট অফ অপশনস। তো আমি আমার অ্যাপ্লিকেশন কোনটাতে রান করব অথবা কোনটাতে রান করলে বেটার হবে সেটা আমি আইডেন্টিফাই করব কিভাবে। তো এগেন আমরা ক্লোজিং রিমার্কসে এই জিনিসটা একটু মেনশন করে দিই যে যদি এই ব্যাপারে কনফিউশন থাকে, বেটার হচ্ছে এটাকে মাথায় রাখা যে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাকচুয়ালি কি টাইপের। সো আপনার যদি ফুল সার্ভারের এক্সেস লাগে তাহলে হচ্ছে আপনি এই দুইটার যে কোনো একটা নেবেন। যদি আপনি একদম মানে কমপ্লিট কন্ট্রোল চান সার্ভারের উপরে তাহলে ডেফিনেটলি ইসি2 নেবেন। আর যদি আপনার কমপ্লিট কন্ট্রোল না লাগে, আপনি জাস্ট সার্ভার ওএস রিলেটেড কিছু কন্ট্রোলস চাচ্ছেন, তাহলে হচ্ছে লাইটসেল নেবেন। যদি এরকম হয় আপনি হচ্ছে নর্মালি সি প্যানেল অথবা হোস্টিঙ্গার অথবা এই টাইপের যে সার্ভিসগুলো আছে সেখানে যেভাবে অ্যাপ্লিকেশন ডেপ্লয় করা হয় ওই ফ্লেভারটা চাচ্ছেন অথবা ওই স্টাইলটা চাচ্ছেন, তাহলে আপনি ইলাস্টিক বিনস্টক অথবা অ্যাম্পলিফাইতে যাবেন। এগেইন ইলাস্টিক বিনস্টকে কখন যাবেন, যদি আপনার অ্যাপ্লিকেশনটা ওয়েল ইলাস্টিক বিনস্টক আপনি নর্মালি যেতে পারেন, সো ডাজন্ট ম্যাটার, এই দুইটাতে যে কোনো একটাতে যেতে পারেন। কন্টেনার এজ এ সার্ভিসে আপনি কখন যাবেন, যদি লাইক এটা নামের মধ্যেই হচ্ছে, যদি আপনার অ্যাপ্লিকেশনটা কন্টেনারাইজড হয়। এখন লেটস আপনার অ্যাপ্লিকেশন কন্টেনারাইজড না, বাট আপনি কন্টেনার এজ এ সার্ভিসে যেতে যাচ্ছেন, তাহলে কিন্তু লাভ হবে না। তো সেটার ক্ষেত্রে আমি লাইক আপনার যদি অলরেডি কন্টেনারাইজড অ্যাপ্লিকেশন থাকে সেই ক্ষেত্রে আপনি এটাতে যেতে পারেন অথবা সরাসরি ইসি2 তেও রান করতে পারেন। এইটা নিয়ে আবার ডিসকাস করতে গেলে অনেক টাইম চলে যাবে।
যে আসলে কন্টেনার, মানে আপনার যদি অ্যাপ্লিকেশন কন্টেনারাইজড হয় তাহলে আসলে এখানে রান করবেন নাকি হচ্ছে EC2 তে রান করবেন। চাইলে করা যায়। এগেন সবসময় মাথায় রাখবেন কোনো একটা ডিজাইন করার ক্ষেত্রে আপনার খরচ কত যাচ্ছে, বিকজ খরচ কিন্তু একটা মেজর ফ্যাক্টর। আর ল্যামডাতে কখন আসবেন? প্রথম বিষয় হচ্ছে লেটস সে আপনার মাইক্রো সার্ভিস আর্কিটেকচার, অ্যান্ড মাইক্রো সার্ভিস আর্কিটেকচারের মধ্যে আমাদের হচ্ছে বিভিন্ন সময় মেসেজ পাস করতে হয়, অর্থাৎ আমাদের ইভেন্ট ট্রিগার করতে হয়, অর্থাৎ কোনো একটা ঘটনা ঘটেছে এটা আরেকজনকে জানাতে হবে। তো এই কোনো একটা ঘটনা ঘটেছে এটা আরেকজনকে জানাতে হবে, এই কাজটা আপনি সরাসরি ল্যামডার থ্রুতে করতে পারেন। আরেকটা হচ্ছে আম, আপনি একটা প্রোটোটাইপ বানাচ্ছেন, অথবা অত লার্জ কোনো অ্যাপ্লিকেশন না, কাইন্ড একটা এমভিপি বানাচ্ছেন আর কি, অথবা স্টার্টআপ ফেজে আছেন। তো সেই সময় আপনার ফার্স্টটা ডেলিভার করতে হবে, আপনার অনেকগুলো এপিআই লিখতে হবে, লটস অফ এপিআই লিখতে হবে, আপনার কাছে টাইম কম, অ্যান্ড ইট ইজ আ স্মল টিম। তো এখন আপনি সার্ভার ম্যানেজ করবেন, সার্ভার ম্যানেজ করে সেটাকে আবার স্কেলেবল বানাবেন, দেন আপনার সার্ভারকে মেনটেন করতে হবে, কারণ সার্ভারের মধ্যে আবার ডাউন টাইম থাকে, সো সার্ভার মেনটেন করতে হবে। দেন আপনার টোটাল ওই যে কোডের স্ট্রাকচারটা ওইভাবে রাখতে হবে, কজ লাইক আমরা এই মাত্র কি দেখলাম, ল্যামডাতে হচ্ছে আপনি প্রত্যেকটা ফাংশন অর্থাৎ একটা সিঙ্গেল ফাইল করে করে হচ্ছে আপলোড দিতে পারেন, মানে ফাংশন হিসেবে ক্রিয়েট করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনার টোটাল একটা কোডের স্ট্রাকচার ধরে কাজগুলা করা, তারপর হচ্ছে ডিজাইন প্যাটার্ন ফলো করা, এই জিনিসগুলো উইল টেক লং টাইম। সো যদি এরকম হয় যে আপনার অল্প সময়ের মধ্যে অনেকগুলো এপিআই হচ্ছে ডিপ্লয় করতে হবে, সেই ক্ষেত্রে ল্যামডা উইল ডেফিনেটলি মেক সেন্স। এখন কথা হচ্ছে তাহলে আমার এই যে স্টেট থাকে না, তাহলে এই স্টেটগুলো আমি ধরে রাখবো কিভাবে? সেই ক্ষেত্রে হচ্ছে আপনি আর কোনো একটা ডেটাবেস লাগবে, সেই ডেটাবেস লাইক আপনার ফাইল স্টোরেজ ইউজ করতে পারেন, তারপর হচ্ছে ফাইল বেসড অর্থাৎ ডকুমেন্ট ডিবি যেগুলো আছে লাইক ডায়নামো ডিবি, এগুলো হচ্ছে ইউজ করতে পারেন। এই জায়গাগুলোর মধ্যে হচ্ছে আপনি বিভিন্ন টাইপের স্টেট গুলো ধরে রাখতে পারেন। আর যদি আপনার রিলেশনাল ডিবি হয় তাহলে হচ্ছে একটা রিলেশনাল ডেটাবেসের সাথে আপনি কানেক্ট করতে পারেন। ইন দ্যাট সিনারিও প্রত্যেকটা ল্যামডা ফাংশন ওই যে ডেটাবেসের সাথে কানেকশন স্টাবলিশ করবে। এখন এটার ক্ষেত্রে আবার আমাদের মাথায় রাখা লাগবে যে আরডিএস এ কিন্তু প্রত্যেকটা পার কানেকশন আপনাকে চার্জ করবে। তো এরকম যেন না হয় যে আপনি মানে ল্যামডাতে ডিপ্লয় করেছেন এবং আপনি এমন ভাবে ডিপ্লয় করেছেন যে প্রত্যেকবার এক একটা ফাংশন নতুন করে কানেকশন বানাতে গিয়ে আপনার ডিবিতে এই পরিমাণে কানেকশন, নতুন কানেকশন ক্রিয়েট হয়েছে যে আপনার হিউজ অ্যামাউন্টের চার্জ চলে এসছে। সেই জিনিসগুলো আর কি আমাদের মাথায় রাখতে হবে, যে আমার যদি ফাস্টার ডেলিভারি হয়, আমার যদি ইনফ্রাস্ট্রাকচার আমি টোটালি ম্যানেজ করতে না চাই, অ্যান্ড আমার যদি মাইক্রো সার্ভিস হয়, অথবা আমি সার্ভারলেস আর্কিটেকচার যেতে চাচ্ছি, এগেন মানে সার্ভারলেসে যাওয়া মানে হচ্ছে আপনি ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজ করতে চাচ্ছেন না, এই টাইপের সিনারিওতে ল্যামডাতে যাওয়া উইল মেক সেন্স ওয়েব অ্যাপ্লিকেশন অথবা স্যাস অ্যাপ্লিকেশনের জন্য। আর যদি এরকম সিনারিও হয় যে আমার কিছু স্ক্যাজুলার টাস্ক আছে, অথবা আমার কিছু লং রানিং টাস্ক আছে যেগুলাতে হিউজ অ্যামাউন্ট অফ লোড পড়তে পারে নাও পারে, লেটস আমি ডেটা স্ক্র্যাপ করব, তো আমার ডেটা স্ক্র্যাপ করতে হিউজ অ্যামাউন্টের আর মানে র্যাম লাগতে পারে, কিন্তু এই স্ক্র্যাপিংটা আমি করি পার্টিকুলার একটা টাইমে 10 মিনিটের জন্য। সো সেটার জন্য আমার টোটাল একটা সার্ভার নিয়ে সেখানে জিনিসটাকে রান করলে আমার সার্ভার যতক্ষণ রানিং আছে ওই টোটাল টাইমের জন্যই আমার কস্ট যাবে। তার থেকে এই কাজটা করা বেটার যে ফার্স্টে ডিপেন্ডেন্সি গুলাকে রিজলভ করে একটা লেয়ারের মধ্যে রেখে দেবো, দেন নতুন একটা ফাংশন বানানো, যেই ফাংশনের মধ্যে আমার স্ক্র্যাপিং এর কোড থাকবে, যেই কোডটা একটা ক্রন জবের থ্রুতে অথবা ক্লাউড ওয়াচের থ্রুতে আমি অটোমেটিক্যালি একটা পার্টিকুলার টাইম পর পর এটাকে রান দিব। ক্লাউড ওয়াচতে আমরা অ্যাকচুয়ালি ক্রন জবের কাজটা করতে পারতাম, আমরা একটা ট্রিগার দিতে পারি স্কেজুল ওয়াইজ। সো একটা পার্টিকুলার টাইম পর পর রান দিব, অ্যান্ড সে হচ্ছে তার যে কাজটা করা দরকার, এটা হতে পারে 10 মিনিট হতে পারে অথবা 15 মিনিট হতে পারে, ওই পার্টিকুলার টাইমের মধ্যে সে টোটাল কাজটা করে অফ হয়ে যাবে। আবার ধরেন আধা ঘন্টা পরে এটা আবার লঞ্চ হলো, লঞ্চ হয়ে আবার সেম কাজটা করছে। সো ডেফিনেটলি টোটাল একটা সার্ভার ম্যানেজ করা অথবা এভাবে স্কেজুয়াল ওয়াইজ কাজটা করা, যদি আপনি কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে ল্যামডা দিয়ে কাজ করলে আপনার মানে কস্ট ইফেক্টিভ হচ্ছে। সো এরকম বেশ কিছু সিনারিওস আছে যেই জায়গাটাতে ল্যামডা ইউজ করাটা মেক সেন্স করে। সো এই ব্যাপারগুলো জাস্ট একটু আমাদের মাথায় রাখতে হবে যে আমার অ্যাপ্লিকেশনটা কোন টাইপের, আমার লাইক
ইউসেজ সিনারিওটা কি ধরনের, অ্যান্ড বেসড অন দ্যাট আমি ডিসাইড করবো যে আমি আসলে ল্যামডাতে যাব নাকি আমি আদার কোনো সার্ভিসেসে যাব। আর গিট অ্যাকশনের ক্ষেত্রে যদি বলি, গিট অ্যাকশনের মধ্যে আপনার অনেক আছে, এখানে জাস্ট একটা জিনিস একটু দেখিয়ে দিই, সেটা হচ্ছে গিট অ্যাকশনে অ্যাকচুয়ালি আপনার লটস অফ প্লাগইনস আছে। সো বেসিক্যালি আপনি যে কোনো ধরনের প্লাগইনই হচ্ছে ইউজ করতে পারবেন। এই জায়গাটার মধ্যে হচ্ছে আপনার আলাদা ভাবে মানে খুব বেশি ঝামেলা করা লাগবে না। আপনি হচ্ছে গিটহাবের যে মার্কেট প্লেসে গেলে সেখান থেকে হচ্ছে ইউজ করতে পারেন, অনেক প্লাগইনস এর হচ্ছে লিস্ট পাবেন, সেখান থেকে আপনি যে কোনো ধরনের একটা প্লাগইন নিয়ে কাজ করতে পারবেন। আর লেটস আমি যদি এখানে একটা নিউ ওয়ার্কফ্লো দিয়ে দিই, সো এই যে এখানে আমাদেরকে দেখাচ্ছে অনেক টাইপের প্লাগইন আছে। So আপনি যেই টাইপের কাজ করতে যাবেন ওইটার জন্য আপনি প্লাগইন পাবেন, আর যদি না পান তাহলে হচ্ছে ওই যে আমরা শেল কমান্ড যেটা দিই, শেল কমান্ডের থ্রুতে আমরা কাজটা করতে পারি। সো বেসিক্যালি গিটহাব অ্যাকশন হচ্ছে আলাদা তেমন কিছু না, এটাতে মানে ম্যাক্সিমাম স্টেপ আপনি প্লাগইন বেসড করতে পারবেন। আর যেই স্টেপগুলোতে আপনার প্লাগইনস নেই সেই স্টেপের মধ্যে হচ্ছে আপনি শেলের যে কমান্ড আছে সেটা ইউজ করে করতে পারবেন। অ্যান্ড ইনিশিয়ালি আপনি যদি কোনো পাইপলাইন নিয়ে কাজ করতে চান, আপনার শুধুমাত্র এটা মাথায় রাখা লাগবে যে আমার এনভায়রনমেন্ট ভেরিয়েবলগুলোকে আমি কিভাবে লোড করতে পারবো। বল আমরা কোশ্চেনে একটু পরে আসছি, আমরা হচ্ছে যেটা বলছিলাম যে আমাদের পাইপলাইনের মধ্যে আমরা চাইলে হচ্ছে মানে যতগুলো স্টেপ দরকার আমরা সেটা ক্রিয়েট করতে পারবো, এবং যতগুলো জব দরকার সেটাও ক্রিয়েট করতে পারবো। জব ক্রিয়েটের ক্ষেত্রে আমাদের জাস্ট এটা মাথায় রাখতে হবে যে একটা পার্টিকুলার জব যখন চলছে সেই জবটা অ্যাকচুয়ালি লাইক ওর যে স্টেটটা আছে এটা পরের কোনো স্টেপের মধ্যে পাস করা লাগবে কিনা। যদি লাগে তাহলে হচ্ছে সেম জবের মধ্যে রাখা ভালো, আর যদি একান্তই আপনার ডিফারেন্ট জবের মধ্যে যেতে হয় তাহলে আপনার ক্যাশিং ইউজ করা লাগবে। তো এই টাইপের কয়েকটা জিনিসের কি আমাদের একটু ফান্ডামেন্টালি মাথায় রাখতে হবে যে গিটহাব অ্যাকশনের মধ্যে কাজ করতে গেলে রানার স্টেটলেস, সো ডেফিনেটলি আমার জবগুলো তাহলে ওইভাবে ডিফাইন করতে হবে। জবের মধ্যে হচ্ছে আমরা হচ্ছে বিভিন্ন টাইপের স্টেপ ডিফাইন করি। সো স্টেপগুলো বেসিক্যালি কি, আমার অ্যাপ্লিকেশনকে সেট আপ করার জন্য যে কয়েকটা স্টেপ লাগবে শুধুমাত্র আমি সেটাই লিখবো, এর থেকে বেশি কিছু আমার আসলে লেখা লাগছে না। সিআই এর জন্য আরো কিছু স্টেপ আছে, সেটা আসলে ডিফারেন্ট ডিসকাশন, বাট নর্মালি আপনি জাস্ট হচ্ছে কোড ফাস্টার শিপ করতে চান তাহলে হচ্ছে এরকম ভাবে রাখলেই চলছে। আর এখান থেকে হচ্ছে আপনি প্লাগইন নিতে পারছেন। আর একটা বিষয় যেটা বলতে নিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্টের মধ্যে এটা সেট আপ করা লাগছে যে আমার কোন ভেরিয়েবল গুলো থাকবে, কোন নামে থাকবে, কোডের কোথায় ইউজ হবে। সো বেসিক্যালি এই ব্যাপারগুলো যদি আমরা গিটহাব অ্যাকশনের ক্ষেত্রে কনফিগার করে রাখি, অ্যান্ড আমরা যদি আমাদের যে সেটা আছে কি বলে ওই যে টেমপ্লেটটা আছে, আমরা এই টেমপ্লেটের মধ্যে হচ্ছে দিয়ে রাখি তাহলে অ্যাকচুয়ালি উই আর গুড টু গো। আমাদের যে ইন্টিগ্রেশনটা সেই ইন্টিগ্রেশনটা আমরা করতে পারবো। বাকিটা হচ্ছে আমাদের ফাংশন যেটা আছে সেই ফাংশনের মধ্যে কিভাবে কাজ করবে, কি ডিফাইন থাকবে, সেটা তো আসলে আমাদের কোড ডিফাইন মানে কোডের কোড রিলেটেড। সো এটা আসলে এই সম্পর্কিত না। সো দ্যাটস ইট। আই থিঙ্ক এখন আমরা হচ্ছে কিউএনএ তে আসতে পারি। আমাদের হচ্ছে ফার্স্ট একটা কোশ্চেন পেয়েছি যে মাল্টিপল ডিবি কানেকশন ক্রিয়েট হবে কিনা ইউজ করলে, আর সিঙ্গেল ফাংশনের যদি মাল্টিপল এন্ড পয়েন্ট থাকে। ওয়েল আপনার যদি সিঙ্গেল ফাংশনের মধ্যে আপনি ফার্স্টে একটা কানেকশন বানিয়ে নিয়েছেন অ্যান্ড দেন সেই কানেকশনটাই আপনি বাকিগুলোর মধ্যে ইউজ করছেন, তখন মাল্টিপল ডিবি কানেকশন ক্রিয়েট হবে না। কিন্তু আপনার ফাংশনটা এভাবে লেখা যে প্রত্যেকটা ফাংশনের মধ্যে শুরুতে আপনি ডিবি কানেকশন করছেন, তারপরে আপনি ডিবির মধ্যে যে আপনার কোয়েরি অর্থাৎ ক্রুড অপারেশন চালানো দরকার সেটা আপনি চালাচ্ছেন। এই টাইপের ভাবে যদি আপনার মেকানিজমটা দেওয়া থাকে সেই ক্ষেত্রে মাল্টিপল রিকোয়েস্ট ক্রিয়েট হবে। মানে মাল্টিপল রিকোয়েস্ট না, মাল্টিপল রিকোয়েস্ট অর্থাৎ ইচ রিকোয়েস্টে একটা নতুন কানেকশন তৈরি হবে। তো সেটার কারণে আপনার মাল্টিপল কানেকশন তৈরি হয়ে যাবে। অলসো এটা আমাদের মাথায় রাখা লাগবে যে ডিবির কানেকশন প্রত্যেকবার যদি আমরা এরকম ভাবে ক্রিয়েট করাও হয় তাহলে এটা ক্লোজ করে দিতে হবে। আর যদি এরকম হয় যে আপনি ক্লোজ করেননি তাহলে তো আপনার কানেকশন রয়ে গেল, এটা একটা সমস্যা।
আরেকটা হচ্ছে এমনিতেও ডেটাবেসে আপনার প্রত্যেকটা কানেকশনের উপরে বেস করে চার্জ করে, সো সেটা হচ্ছে আরেকটা মেজর প্রবলেম। অলসো যদি ডিবি রিলেটেড কাজ না থাকে, এই টাইপের ফাংশন ল্যাম্বডাতে রাখা হচ্ছে একটু ভালো কম্পারেটিভলি। তারপরে অ্যাসিনক্রোনাসলি করা লাগে এই টাইপের টাস্ক রাখাটাও হচ্ছে বেটার। অলসো একটা জিনিস একটু মেনশন করে দিই, এটা মেনশন করা হয়নি, যে আই থিঙ্ক ফার্স্ট 1 মিলিয়ন রিকোয়েস্ট হচ্ছে ফ্রি দেয় ল্যাম্বডা। এটা জাস্ট একটু ক্রস চেক করে নিন, অর্থাৎ ল্যাম্বডাতে হচ্ছে আপনার যদি প্রপারলি আপনি স্ট্রাকচার করেন তাহলে ল্যাম্বডা যথেষ্ট কস্ট ইফেক্টিভ, বিকজ আপনার অনেকগুলো রিকোয়েস্ট আপনাকে ফ্রিতে দিবে, তারপরের বাকি রিকোয়েস্টের জন্য আপনাকে চার্জ নিবে। সো একদম যদি এরকম হয় যে আপনার রিকোয়েস্ট খুবই কম আসবে, লেটস একটা মোবাইল অ্যাপ্লিকেশন, সেটার জন্য আপনার একটা এপিআই লাগবে, এবং এটা হচ্ছে আপনি জাস্ট ক্লায়েন্টের কাছে ডেমো দেখাবেন, তো সেটার জন্য ল্যাম্বডা দিয়ে করলে আপনার কস্ট একদম মিনিমাম হয়ে যাচ্ছে। তো এই টাইপের কিছু সার্টেন সিনারিওস আছে, সো ওই কোন টাইপের সিনারিওটা ইউজ হবে সেটা বোঝার জন্য আমাদের কি এটা একটু মনে রাখা লাগবে যে ল্যাম্বডা কিভাবে বিহেভ করে, অ্যান্ড লাইক যদি আমরা সিআইসিডি করতে যাই তাহলে হচ্ছে গিট অ্যাকশন কিভাবে বিহেভ করে। তার পরের কোশ্চেন হচ্ছে which one is better for ERP software and do not want to manage server? ওকে, সো আপনি যদি সার্ভার ম্যানেজ করতে না চান অ্যান্ড পিএইচপি দিয়ে হয়, তাহলে সেটার ক্ষেত্রে হচ্ছে আপনি লাইক একদম সিম্পলিফাইড ওয়েতে, অর্থাৎ জাস্ট আপনি ফাইল আপলোড করবেন অ্যান্ড রান দিবেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি অ্যাম্পলিফাই ইউজ করতে পারেন। আর যদি এরকম হয় যে আপনি আদার কিছু কনফিগারেশন বলে দিতে চাচ্ছেন, ভার্সনস এন্ড আদার থিংস, সেই ক্ষেত্রে হচ্ছে ইলাস্টিক বিনস্টক, অর্থাৎ একদম মিনিমাম কনফিগারেশন যদি চান তাহলে হচ্ছে অ্যাম্পলিফাই। আর যদি একটু কন্ট্রোল চান যে আপনার কোন ভার্সন ইউজ হবে, কোন প্যাকেজেস গুলা রিজলভ করা লাগবে, এই জিনিসগুলো যদি আপনি ম্যানেজ করতে চান তাহলে হচ্ছে ইলাস্টিক বিনস্টক। সেই দুইটার যে কোনো একটাতে গেলেই হচ্ছে আপনার পারপাস সার্ভ করবে। আর যেহেতু আপনার ইআরপি দ্যাট মিনস একটু লার্জ স্কেল, সো যদি আমরা ল্যামডার কথা এখানে বলতে যাই তাহলে আসলে আপনার কিন্তু প্রত্যেকটা এন্ড পয়েন্টকে আপনার এরকম আলাদা আলাদা ফাংশন নিতে হবে, সো দ্যাট উইল টেক আ লট অফ টাইম। এই জন্য বলা যে ইট ইজ বেটার টু আইদার গো উইথ বিনস্টক অর অ্যাম্পলিফাই। ডিবি কানেকশন রিডিউস এর ওয়ে অর বেস্ট প্র্যাকটিস? ওয়েল, সো ডিবি কানেকশনের ক্ষেত্রে যে জিনিসটা করা হয়, একটা হচ্ছে আপনি লাইক অ্যাজ ইউ সে যে আপনার নর্মালি হচ্ছে কানেকশনটা, একটা ফাংশনের কাছে তো আরেকটা ফাংশনের কাছে থাকে না। সো এখানে নর্মালি আমরা ব্যাকএন্ডের মধ্যে কি কাজ করি, ব্যাকএন্ডের মধ্যে হচ্ছে আমরা একটা পুলিং করে নিই, করার পরে সেটা হচ্ছে আমরা বাকি যে মানে ওই সেম সেশনের মধ্যে বাকি যারা আছে তাদের কাছে হচ্ছে আমরা পাস করি, অর্থাৎ আদার যে এন্ড পয়েন্ট গুলো কল হচ্ছে সেখানে আমরা অ্যাকচুয়ালি সেমটাকে পাস করছি। এবং আমরা কিন্তু ল্যামডার ক্ষেত্রে একটা জিনিস মেনশন করেছি যে আমাদের কাছে হচ্ছে লেয়ার আছে যেটা আমরা ইউজ করতে পারি। তো সেই ক্ষেত্রে আম, আমরা অ্যাকচুয়ালি যদি আমাদের এরকম হয় যে আমি মাল্টিপল ডিবি কল করতে চাচ্ছি না, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এরকম একটা ফাংশন রাখতে পারি যেটা অ্যাকচুয়ালি পুলিংটা করে নিচ্ছে, অ্যান্ড দেন সেই ফাংশনটাকে আমরা আদার যে আমাদের বাকি ফাংশনগুলো আছে সেখানে হচ্ছে ইউজ করবো। আহ, আচ্ছা, পাইথন অ্যান্ড পোস্টগ্রেস, পাইথন অ্যান্ড পোস্টগ্রেস ওয়েল, অ্যাম্পলিফাইটা মেনলি হচ্ছে, আচ্ছা পাইথন অ্যান্ড পোস্টগ্রেস ওয়েল প্রবাবলি আপনার ফ্রন্ট এন্ড হচ্ছে টেমপ্লেট বেসড, সো ইন দ্যাট কেস ইলাস্টিক বিনস্টকটা হচ্ছে বেটার হবে। আপনি টোটালি সার্ভার ম্যানেজ করতে না চান, অ্যান্ড ইলাস্টিক বিনস্টকে হচ্ছে আপনি ওই যে স্কেলেবিলিটি পাবেন কিছুটা, সো সেই ক্ষেত্রে হচ্ছে ইলাস্টিক বিনস্টকটাই বেটার হবে। রেকর্ডিং প্রবাবলি আপলোড করে দেওয়া হবে, এটা ঠিক শিওরলি বলতে পারছি না, আপলোড করে দেওয়ার কথা। অ্যান্ড অলসো আমি জাস্ট হচ্ছে এই জিনিসটা একটু আপনাদের সাথে শেয়ার করে রাখি, আমার যে গিটের রিপোজিটরিটা আছে এটা শেয়ার করে রাখি, সো দ্যাট আপনারা যখন লাইক যদি চান তাহলে হচ্ছে এটা একটু রিভিউ করে নিতে পারছেন, অ্যান্ড ডেফিনেটলি ওই যে ওয়ার্কফ্লো যেটা আছে ওয়ার্কফ্লোটা হচ্ছে ইউজ করতে পারবেন, এবং এটা হচ্ছে পাবলিক রিপোজিটরি, সো আপনাদের এটা ভিউ করতে অথবা ক্লোন করতে কোনো ধরনের সমস্যা হবে না। সো এটা হচ্ছে লাইক যদি আপনাদের এডাব্লিউএস অ্যাকাউন্টে অ্যাক্সেস থাকে তাহলে ট্রাই করে দেখেন,
টেমপ্লেট ফাইলের মধ্যে তেমন কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। আর ওয়ার্কফ্লোতে হচ্ছে আপনার পার্টিকুলার যে অ্যাপ্লিকেশন সেটার উপরে বেস করে হয়তো কিছু লাইন চেঞ্জ করা লাগতে পারে। So, আপনি যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন, যে কোনো স্ট্যাকের অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি এটা ট্রাই করে দেখতে পারেন। ওয়েল, আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আর কোনো ফলো আপ কোশ্চেন্স থাকলেও করতে পারেন। আই থিঙ্ক সবার কোশ্চেন অ্যান্সার করা হচ্ছে। স্টিল যদি কোশ্চেন থাকে ওয়ার্ডপ্রেসের জন্য হচ্ছে আপনি যদি চান, আম নট শিওর বিনস্টকের মধ্যে সরাসরি ওয়ার্ডপ্রেসের কোনো সেট আপ দেয় কিনা, আর অ্যাম্পলিফাইতেও অ্যাকচুয়ালি দেখিনি। তবে ওয়ার্ডপ্রেস করতে চাইলে আপনি হচ্ছে করতে পারবেন, বাট মানে একদম সিম্পলেস্ট ওয়েতে হচ্ছে লাইক বিনস্টকের মধ্যে আপনি করতে পারেন, বাট একটা কন্টেনার ইউজ করে, তো সেটা দিয়ে করতে পারেন। আর সরাসরি ওয়ার্ডপ্রেসের এনভায়রনমেন্ট প্রোভাইড করে কিনা আম নট শিওর। আপনি মানে কন্টেনারের থ্রুতে করতে পারবেন। বিনস্টকের মধ্যে ওয়ার্ডপ্রেস করে না, পিএইচপি করে। সো আপনার হচ্ছে মানে সেট আপ করে নিতে হবে আর কি। মানে আপনি পিএইচপি পাবেন, সরাসরি ওয়ার্ডপ্রেস পাবেন না। সো আপনার টোটাল ওই যে ডিপেন্ডেন্সি যা আছে সেই ডিপেন্ডেন্সি গুলো হচ্ছে বলে দিতে হবে যে আমার মানে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে যাচ্ছি, সেট আপ করতে যাচ্ছি, কোন ভার্সন, এই জিনিসগুলো হচ্ছে বলে দিতে হবে। এটা হচ্ছে বিনস্টকের ক্ষেত্রে। অ্যান্ড অ্যাম্পলিফাইতে হচ্ছে মেনলি ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন গুলা হোস্ট করার জন্য ফার মোর সুইটেবল, অর্থাৎ শুধু সরাসরি ফাইল আপলোড করে দিলেই চলে, কিন্তু সেটার মধ্যে ওয়ার্ডপ্রেসের এনভায়রনমেন্ট নাই। তো এগেন ওইটা হচ্ছে আপনার আলাদাভাবে মানে সেট আপ করে নিতে হচ্ছে আর কি। ওয়ার্ডপ্রেস, হ্যাঁ ওয়ার্ডপ্রেস হচ্ছে টেমপ্লেটের মধ্যে আছে না। টেমপ্লেটের মধ্যে হচ্ছে আমরা নেক্সট জেএস, ভিউ, অ্যাঙ্গুলার, ভিট এগুলা পাচ্ছি। সো সরাসরি ওয়ার্ডপ্রেসেরটা নেই। So, আপনি যদি ওয়ার্ডপ্রেস করতে চান আমি সাজেস্ট করবো যে বিনস্টক দিয়ে করা। বিনস্টকের মধ্যে আপনি পাইথন পিএইচপি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনার যে ফাইলগুলো আপলোড করবেন সেটার মধ্যে হচ্ছে প্রোভাইড করে দিবেন। কোনটা শিখা বেটার হবে? ওকে, সো লেটস সে আমরা যদি ডেভঅপস এর পার্সপেক্টিভে বলি, তাহলে হচ্ছে লাইক ডেভঅপস এর পার্সপেক্টিভে যেখানে আপনার হচ্ছে অ্যাক্রস মাল্টিপল ভার্সন কন্ট্রোল সিস্টেম, অর্থাৎ বিটবাকেট হোক, তারপরে বিটবাকেট অর গিটহাব, অথবা আদার কোনো ভার্সন কন্ট্রোল যদি থাকে, গিটল্যাব হতে পারে। সো অ্যাক্রস মাল্টিপল ভার্সন কন্ট্রোল সিস্টেম আপনাকে মাল্টিপল রিপোজিটরির জন্য পাইপলাইন ম্যানেজ করা লাগছে। অ্যান্ড সেই পাইপলাইনগুলো আপনি ম্যানেজ করতে চাচ্ছেন অন্য কারো সার্ভারে না। অর্থাৎ আমরা একটু আগে গিটহাব রানারে যেটা দেখলাম যে ওর নিজের একটা মানে গিটহাব নিজে ম্যানেজ করছে। সো বিটবাকেটের ক্ষেত্রেও সেম। সো আমরা এরকম কোনোটাতে রান করতে যাচ্ছি, আমি আমার নিজের পার্টিকুলার সার্ভার রাখতে চাচ্ছি যেখানে হচ্ছে আমার পাইপলাইন চলবে। অ্যান্ড আমার নাম্বার অফ পাইপলাইন্স হচ্ছে হিউজ, 20টা 30টাও কম হয়ে যায়, তার থেকে বেশি 50-60টার মতো পাইপলাইন আছে 50-60টা অ্যাপ্লিকেশনের জন্য। সো এই টাইপের সিনারিওতে জেনকিন্স মানে জেনকিন্স ইউজ করাটা উইল মেক সেন্স। বিকজ জেনকিন্সের মধ্যে হচ্ছে আমরা মাল্টিপল মানে আমরা জেনকিন্সের মধ্যে একটা ক্লাস্টারই বানাতে পারি। আমাদের একটা কন্ট্রোল প্যানেল থাকবে, সেটার সাথে হচ্ছে মাল্টিপল নোড কানেক্টেড থাকবে, আমরা সেই নোডগুলোতে হচ্ছে টাস্ক ডেলিগেট করে দিতে পারি। আর যদি এরকম হয় যে আমার টিমের মধ্যে হচ্ছে শুধুমাত্র গিটহাব ইউজ করে অথবা বিটবাকেট ইউজ করে, এবং আমি সিআইসিডি করতে চাচ্ছি, অথবা এক্সিস্টিং সিআইসিডি যতগুলো আছে সবগুলো বিটবাকেট অথবা গিটহাব, অর্থাৎ যেটা ইউজ করে সেটার মধ্যেই আছে, সেই ক্ষেত্রে আমাদের ওই পার্টিকুলারটা ইউজ করাই ডাজ মেক সেন্স, রাইট? সো অনেক ক্ষেত্রেই দেখবেন এখন যারা হচ্ছে ম্যাক্সিমাম স্মল টু মিডিয়াম এন্টারপ্রাইজ যে কোম্পানিগুলো আছে ওদের কিন্তু রিপোজিটরি অতগুলো না, ওদের প্রজেক্ট অতগুলো না। সো অথবা ক্লায়েন্টের প্রজেক্ট তো ক্লায়েন্টকে হ্যান্ড ওভারই করে দেওয়া হয়। তো এই টাইপের ক্ষেত্রে আসলে
জেনকিন্সটা ওইভাবে ইউজ করা হয় না। জেনকিন্সে হচ্ছে পার্টিকুলার একটা ইউসেজ আছে, যে আপনি যদি এরকম কোন একটা মানে ইনফ্রাস্ট্রাকচার হয় তখন আপনার জেনকিন্স ইউজ করাটা ডাজ মেক সেন্স। এখন কথা হচ্ছে কোনটা শিখাটা বেটার, অথবা কোনটা শিখা আপনাকে বেশি কাজে লাগবে। সো প্রথম বিষয় হচ্ছে আপনি গিটহাব অ্যাকশন দিয়ে যদি কাজ করতে চান, অথবা বিটবাকেট পাইপলাইন দিয়ে যদি কাজ করতে চান, কিন্তু আপনি হচ্ছে ক্লাউড প্রোভাইডার ইউজ করতে চাচ্ছেন না, তাহলে কিন্তু এই যে পাবলিক এই যে ডেপ্লয়মেন্টটা যে করে, ডেপ্লয়মেন্টটা কিন্তু কোনো একটা পাবলিক সার্ভারে করে, গিট অ্যাকশন বলেন আর বিটবাকেট পাইপলাইন বলেন। সো আপনি যদি এখন লোকালি ডেপ্লয় করতে চান, আপনার লোকাল আইপি যদি পাবলিক আইপি না হয়, তাহলে কিন্তু আপনি ডেপ্লয় করতে পারবেন না। সো শিখতে গেলে গিটহাব অ্যাকশন অথবা বিটবাকেট পাইপলাইনে আপনি একটা লিমিটেশন ফেস করবেন, আনলেস ইউ হ্যাভ পাবলিক আইপি। তো সেই ক্ষেত্রে যদি শুধুমাত্র আপনি ভিএম এর থ্রুতে সিআইসিডি পাইপলাইন শিখতে চাচ্ছেন, আপনার কাছে ক্লাউডের অ্যাক্সেস নেই, তাহলে জেনকিন্স দিয়ে শেখাটা হচ্ছে বেটার। অ্যান্ড জেনকিন্সের নলেজ আপনি ইজিলি গিট অ্যাকশনে ইমপ্লিমেন্ট করতে পারবেন, গিট ল্যাবে করতে পারবেন, বিটবাকেট পাইপলাইনে করতে পারবেন, আদার যে কোনো সিআইসিডি পাইপলাইনের মধ্যে করতে পারবেন। আর যদি এরকম হয় যে আপনি অলরেডি একটা জায়গায় কাজ করছেন, অথবা আপনার কাছে ক্লাউডের অ্যাক্সেস আছে এন্ড আপনার রিপোজিটরি গুলো বিটবাকেট অথবা গিট অ্যাকশন গিটহাব যে কোনো একটাতে আছে, সেই ক্ষেত্রে আপনি আপনার এক্সিস্টিং প্রজেক্ট গুলোকে মানে কুইকলি সিআইসিডি পাইপলাইন সেট আপ করার জন্য যেই ভার্সন কন্ট্রোলে আছে সেটার মধ্যেই হচ্ছে ট্রাই করতে পারেন। বাট ফান্ডামেন্টাল যে কনসেপ্টটা, জবস নিয়ে কথা বললাম, তারপর স্টেপস নিয়ে কথা বললাম, এই ফান্ডামেন্টাল কনসেপ্টটা অ্যাকচুয়ালি সবগুলা পাইপলাইনের মধ্যেই থাকে। আশা করি উত্তর পেয়েছেন। আর ফিউচারে অ্যাকচুয়ালি সিআইসিডি পাইপলাইন থাকবে কিনা, ওয়েল, অটোমেশন অ্যাকচুয়ালি অনেক টাইপের জিনিস দিয়েই করা যায়। যেমন হচ্ছে আমরা ক্লাউড ফরমেশন যেটা দেখলাম, এটাও অ্যাকচুয়ালি অটোমেট করার জন্য। বাট আমাদের স্টেপগুলো, অর্থাৎ যতদিন পর্যন্ত আপনার কোড কোনো না কোনো একটা ভার্সন কন্ট্রোলে থাকছে, ততদিন পর্যন্ত এই সিআইসিডি পাইপলাইন গুলো থাকবে, দ্যাটস ফর শিওর। হয়তো নতুন কোনো পাইপলাইন আসতে পারে, হয়তো মেকানিজম একটু চেঞ্জ হতে পারে, হতে পারে যে আপনার গিটহাব অ্যাকশনের মধ্যে হচ্ছে এআই কে বললে ও জেনারেট করে দেওয়া, বাট গিটহাব অ্যাকশনের কাজটা থাকবে, ওর পাইপলাইনটা লাগবে, যদি আপনি এই ভার্সন কন্ট্রোল থেকে কোডটাকে দিয়ে যেতে চান কোনো একটা জায়গায় ডিপ্লয় করার জন্য। এনি মোর কোয়েশ্চেন্স? থ্যাংক ইউ সো মাচ রায়ান ভাইকে। আই থিঙ্ক আজকে আমাদের ওয়েবিনারটা আমরা এখানে শেষ করতে পারি, আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে। একজন কোশ্চেন করেছিলেন যে ওয়েবিনারের রেকর্ডিং এর ব্যাপারে, সো আমি তাকে রেসপন্স করে দিয়েছি, তাও সবার জন্য একটু বলছি যে আপনারা যারা, আমি টাইম টু টাইম একটা ফর্ম দিয়েছিলাম, ফর্মটা কাইন্ডলি ফিল আপ করে ফেলবেন। ফর্মে যারা রেসপন্স করেছেন বা করবেন আর কি, তাদেরকে আমরা হচ্ছে চেষ্টা করবো ইমেইলের থ্রুতে রেকর্ডিংটা পাঠিয়ে দেওয়ার জন্য। এছাড়াও আমাদের টিম পরবর্তীতে আফটার এডিটিং এই রেকর্ডিংটা ওয়েবসাইটে প্লাস হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে ডেজিগনেটেড স্পটে সে আপলোড করে দিবে। সো ওকে, সো আজকে ওয়েবিনারটা আমরা এখানে শেষ করতে পারি, আর যদি কারো কোশ্চেন না থাকে। যারা জয়েন করেছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আহ নাহিয়ান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে ওয়েবিনারটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি, এবং আহ, যারা আমাদের সাথে ছিলেন, থ্যাংক ইউ সো মাচ এগেন। হোপফুলি আপনারা আজকের এই ওয়েবিনার থেকে অনেক কিছু শিখতে পেরেছেন, এই যে যেই লার্নিং গুলো আপনার পরবর্তীতে আপনাদের ডেভঅপস এর জার্নিতে ইউজ করতে পারবেন, ইমপ্লিমেন্ট করতে পারবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও অন্য কোনো একটা ওয়েবিনার বা অফলাইনেও যদি প্রোগ্রাম হয়, আপনারা আমাদের সাথে জয়েন করতে পারেন আমাদের ধানমন্ডি অফলাইন লার্নিং সেন্টারে। সো অফলাইন কোনো যে কোনো মিডিয়ামে যদি আপনাদের সাথে ইনশাল্লাহ সামনে দেখা হয়ে যেতে পারে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নিজেদের ডেভঅপস এর জার্নিটা কন্টিনিউ করবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।